আমি ইসমা তারা নুরানা। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ঠাঁই মিলেছে চাচা আর চাচির বাড়িতে। বাবা মা কিভাবে মারা যায় আজ পর্যন্ত আমি জানি না। চাচুকে জিজ্ঞেস করলে সে আমাকে কিছুই বলতো না, শুধু ফ্যাল ফ্যাল করে অসহায় নয়নে আমার দিকে তাকিয়ে থাকতো। চাচিকে জিজ্ঞেস করলে চাচি আমার উপরে রেগে কড়া গলায় বলতো, তোর মা বাপ সুইসাইড খাইছে, কিন্তু কেন তারা সুইসাইড করেছে সেটা কখনো বলতো না। চাচি আমাকে কোনো দিন পছন্দ করতো না, আমার সাথে সব সময় কাজের মেয়ের মতো বিহেভ করতো, কিন্তু চাচ্চুর সামনে সাধু সাজতো। এমন একটা ভাব করতো যেন সে আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। চাচু 1 মাস আগে মারা যায়, এবার আমার চাচিকে পায়। চাচু মারা যাওয়ার পরের দিন থেকে শুরু হয়ে যায় অমানসিক নির্যাতন, কিন্তু আজ চাচি যেন আমার সাথে একটু বেশি ভালো ব্যবহার করছে, কিন্তু ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। চাচির মতলবটা কি? আমাকে পার্লার থেকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসলো। একটা কথা জিজ্ঞেস করবো চাচি? আমার চাচি দিলরুবা বেগম আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে আদুরে গলায় বলল, আরে মামুনি, কথা জিজ্ঞেস করবে তাতে অনুমতি নেওয়ার কি আছে? বলো কি বলবে। আমাকে এত সুন্দর করে সাজানোর কারণটা কি জানতে পারি? দেখো মামুনি, তুমি তো বড় হয়েছো, এইচএসসি পাশ করেছো, এবার তো তোমাকে বিয়ে দিতে হবে। তোমার জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি। ছেলেটা বড় লোকের ছেলে, বাবার বিজনেস জয়েন করেছে। ছেলেটা দেখতে কিন্তু বেশ সুদর্শন, তোর পছন্দ হবে। ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে। আমি চাইলেও আপনার ইচ্ছের বিরুদ্ধে যেতে পারবো না। এই তো গুড গার্ল। মামুনি, তার আগে তোমার যে ছোট্ট একটা কাজ আছে, এই পেপারে একটা সাইন করে দাও, কারণ তোমার এনআইডি কার্ড এখনো হয়নি। বিয়ে দিতে গেলে এনআইডি কার্ড আবশ্যক। দিন, আমি সাইন করে দিচ্ছি। আমি পেপারে সাইন করা মাত্রই চাচির মুখে কেমন যেন একটা রহস্যজনক হাসি ফুটে উঠল। আমি এই মুহূর্তে চাচির হাসির রহস্য খুঁজতে চাইছি না। চাচি আমাকে বিয়ে দিতে চাইছে, তবুও ভালো যদি নির্যাতন থেকে মুক্তি পাই। চাচি আমাকে নিয়ে শহর থেকে বেশ দূরে একটা বাড়িতে নিয়ে আসলো। এই বাড়িটা ঠিক আমার সুবিধার মনে হচ্ছে না। রিনা খান টাইপের একজন মহিলা আমাকে ঘুরে ঘুরে দেখে বলল, এই মেয়ের দাম 5 লক্ষ টাকার বেশি দিতে পারবো না। মহিলার কথা শুনে আমার বোধ হলো চাচি আমাকে বিক্রি করতে নিয়ে এসেছে পতিতাপল্লীতে। হায় আল্লাহ, শেষ পর্যন্ত আমার কপালে এটা লেখা ছিল। ভাবতেও কষ্ট হচ্ছে, চাচি শেষে কিনা আমাকে বিক্রি করে দিচ্ছে, তাও আবার পতিতাপল্লীতে। এই মুহূর্তের উপর যদি থাকতো তাহলে বাবা মায়ের মতো সুইসাইড করে নিতাম। আমার চাচি দেওয়াল ফাটা অট্ট হাসিতে ফেটে যাচ্ছে। হাসতে হাসতে বলল, আমার 5 লাখ হলেই চলবে। বিনা ইনভেস্টমেন্টে 5 লাখ টাকা ভাবা যায়? এই 5 লাখ টাকা আমার কাছে অতিরিক্ত ইনকাম, এর থেকেও মহামূল্যবান কিছু পেয়ে গেছে। চাচি, আমি যদি আপনার নিজের সন্তান হতাম তাহলে কি আপনি আমার সাথে এরকমটা করতে পারতেন? ভাগ্যিস তুই আমার সন্তান না। আরে, আমার কাছে টাকা ছাড়ার কিছুর মূল্য নেই। আমি তোর চাচাকে বিয়ে করেছিলাম টাকার জন্য, ভালোবেসে না। তোর চাচা মরে আমার উপকারই করেছে, এখন তার সমস্ত টাকা পয়সা সম্পত্তি আমার। তোকে আর একটা কথা বলে যাই, তুই পতিতা লাইফে অভিষেক করতে যাচ্ছিস, সেজন্য তোকে অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকিস। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আজ আমি অনাথ অসহায় বলে আমার সাথে এত বড় অন্যায় হবে? আল্লাহ, তুমি কি দেখছো না অনাথের উপর জুলুম হচ্ছে? তুমিই তো বলছো অনাথের উপর যারা জুলুম করে তাদের তুমি ক্ষমা করবে না। আল্লাহ, তোমার দুনিয়ায় এমন কেউ কি নেই যে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে? সেই রিনা খান টাইপের মহিলা এসে আমার চুলের মুঠি ধরে হ্যাচকা টানতে টানতে নিয়ে আসলো একটা রুমে। আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে বলল, আমি হলাম বাইজি, মহুয়া সুন্দরী, এখানকার পতিতাদের সর্দারনি। তোকে আমি 5 লাখ টাকা দিয়ে কিনেছি, সুতরাং আমি যা বলবো তুই সেটা শুনতে বাধ্য। আজ থেকে তোর কাছে প্রতিদিন খদ্দের আসবে। সেই খদ্দের একজনও হতে পারে, আবার একাধিকও হতে পারে। তাই মানসিকভাবে প্রস্তুতি নে। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, তোর খদ্দের অলরেডি এসে গেছে, তবে সে এখানে আসবে না। তুই তার কাছে যাবি, তৈরি হ যাওয়ার জন্য। একটু পরে গাড়ি এসে যাবে। সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে। সন্ধ্যা প্রায় হয়েই গেছে। এই প্রীতি, একে আমাদের মতো সাজিয়ে দে।
এক রাতে 20,000 পাবো। এই খদ্দের মিস করতে চাচ্ছি না। আমার চোখ দিয়ে অনবরত জল গড়াতে লাগলো। প্রীতি আমাকে ধরে বেঁধে সাজিয়ে দিতে লাগলো। প্রীতি আমাকে সাজাতে সাজাতে বলল, বোন কেঁদো না, তাহলে তোমার সাজ নষ্ট হয়ে যাবে। সাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মহুয়া সুন্দরী তোমাকে মারবে। এখানে যখন এসেই পড়েছো তখন আর মুক্তি পাওয়ার চিন্তাও করো না, কারণ এখানে যে ঢোকে সে আর কোনো দিনও বের হতে পারে না। কথাগুলো বলে প্রীতি চলে গেল। রাত 8টার দিকে একটা গাড়ি আসলো, আমাকে জোর করে গাড়িতে তুলে দিল। ঘন্টাখানেক পরে একটা বাড়ির সামনে এসে গাড়িটা থামলো। ড্রাইভার আমাকে নিয়ে বাড়ির ভেতরে আসলো। আমাকে একটা রুমে রেখে দরজা বাহির থেকে লক করে দিয়ে গেল। রাত 9টার বেশি বাজে। আজ সারা দিন পেটে একটা দানাও পড়েনি। প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা ঝিমঝিম করা শুরু করছে। ফ্লোরে বসে বেডের সাথে পিঠ ঠেকিয়ে হাঁটুতে মুখ গুজে আছি। কিছু সময় পর দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে তাকালাম। একজন ছেলে মদের বোতল হাতে নিয়ে ঢুলতে ঢুলতে আমার দিকে এগিয়ে আসছে। এসে বিছানায় বসে জিজ্ঞেস করলো, এ মেয়ে, নাম কি? ইসমা তারা নুরানা। আমি তুহিন তালুকদার, একজন বিজনেসম্যান। এই লাইনে কতদিন? স্যার, আমার প্রচণ্ড খিদা লেগেছে। আজ সারা দিন পেটে কিছুই পড়েনি। আমাকে কিছু খেতে দিন প্লিজ, তারপর আপনার সব প্রশ্নের উত্তর দিব। তুহিন তালুকদার আমার চুলের মুঠি ধরে টেনে তুলে তার পাশে বসিয়ে বলল, এই বেশ্যা, তুই এখানে আসার আগে খেয়ে আসিসনি কেন? আমি কি তোর জন্য এখানে হোটেল খুলে রাখছি? 20,000 টাকাও দিব, আবার খেতেও দিব। কেন? স্যার প্লিজ আমার চুল ছেড়ে দিন, প্রচণ্ড ব্যথা পাচ্ছি। আমাকে খাবার দিতে হবে না, তবু আমাকে ছেড়ে দিন। শোন, আমার কাছে যদি কেউ খেতে চায় তাকে আমি ফিরিয়ে দেই না। আমার কাছ থেকে কোনো দিন কোনো ভিক্ষুকও ফিরে যায়নি। আর তুই তো আজ আমার বেড পার্টনার হবি। তোকে যদি না খাইয়ে রাখি তাহলে শরীরে শক্তি আসবে কোথা থেকে? আমার সাথে বিছানায় রোমান্টিক যুদ্ধটা করবি কি করে? ওয়েট, তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। তুহিন তালুকদার আমার চুল ছেড়ে দিয়ে কাকে যেন ফোন করে খাবার দিয়ে যেতে বলল। 2 মিনিটের মধ্যে খাবার হাজির হলো। এত খাবার মনে হয় আমি চোখে পর্যন্ত দেখিনি। খাবার দেখে আমার চোখ ছানা বড়া। এবার খেয়ে নে, তোর যেটা খেতে মনে চায় সেটাই খা, কিন্তু এখন অল্প পরিমাণে খা। একবার বেড ফাইটিং হয়ে যাক, তারপর পেট ভরে খাস। আমি নিষেধ করব না। আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। প্রচণ্ড ক্ষুধা থাকায় একটু বেশি খেতে যাব। ঠিক তখনই তুহিন তালুকদার আমার হাত চেপে ধরে বলল, হুম, আর না, আমি অল্প খেতে বলেছি না? যা এবার গিয়ে হাত মুখ ধুয়ে আয়। তুহিন তালুকদার আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল। আমি হাত মুখ ধুয়ে এসে তুহিন তালুকদারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কাছে আয়। আমি মেয়েটা শাড়ির আঁচল ধরে টান দিলাম। মেয়েটা আমার কোলের উপর এসে পড়ল। আমি ওর শাড়ির আঁচল থেকে সেফটি পিন খুলে নিলাম। আঁচলটা শরীর থেকে ফেলে দিয়ে চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছি। মাতাল করা চুলের ঘ্রাণ মুহূর্তে যেন নেশা হয়ে যাচ্ছে। এমনিতে মদ খেয়ে টাল হয়ে আছি, তার উপর সাথে আছে নারী ফিলিংস, সেটা ঠিক বলে বোঝাতে পারছি না। মেয়েটাকে কোল থেকে নামিয়ে বেডে শুয়ে দিলাম। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলতে চাস? আমাকে নষ্ট করবেন না প্লিজ। আমি একজন অবিবাহিতা মেয়ে, আপনি অবিবাহিত ছেলে। বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করা পাপ। বেশ্যার মুখে পাপ পুণ্যের কথা শুনতে বেশ ভালোই লাগছে। ওই তুই কি পুরুষ মানুষের বেডে গিয়ে এইসব জ্ঞান দিস? স্যার, এর আগে আমি এই সমস্ত নোংরা কাজ করিনি। এই চুপ, একদম চুপ। আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। পতিতাপল্লীর বেশ্যা, তার মুখে নৈতিক বাণী, বেশ হাস্যকর। আমাকে আমার কাজ করতে দে। আমার ধমক শুনে নুরানা চুপ হয়ে গেল। আমি আমার কাজ শুরু করে দিলাম। কিছু সময় ওর ঠোঁটের মিষ্টি স্বাদ নিলাম। এরপর শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে বিবস্ত্র করেছি। স্পর্শ কাতর স্থানে হাত দিতেই চিৎকার করে উঠল, স্যার প্লিজ, আপনি আমার সর্বনাশ করবেন না। মেজাজটা প্রচণ্ড গরম হয়ে গেল। নুরানার 2 গালে 2টা চড় লাগালাম। তোকে ভোগ করব বলে অ্যাডভান্স 20,000 টাকা দিয়ে এসেছি, আর তুই বলছিস সর্বনাশ করব না? এই তোর সমস্যা কি আমার সাথে শুতে, নাকি আমাকে পছন্দ হয়নি? স্যার, আমি এই কাজ আগে কোনো দিন করিনি। আমি চাই না শরীরটাকে বিক্রি করতে। কেন বুঝতে পারছেন না? এই কান্না থামা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার সাথে কোঅপারেট কর, দেখবি মজা পাবি।
আমার ওটা যথেষ্ট বড় আছে, তোকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট। নুরানা আমাকে কিছু বলতে যাবে, তার আগে ওর ঠোঁট দুটো আমার ঠোঁট দিয়ে চেপে ধরলাম। এরপর সমস্ত শরীরে হাত বোলাতে লাগলাম। আমার উত্তেজনা চরম পর্যায়ে। আর দেরি না করে ঢুকিয়ে দিলাম। তখন নুরানা একটা চিৎকার দিল। ও মা, মরে গেলাম স্যার, প্রচন্ড ব্যথা পাচ্ছি, জ্বলে পুরো ছারকার হয়ে যাচ্ছে। আমার হয়ে গেলে ছেড়ে দিব, কিছু সময় ধৈর্য ধরে থাক। আমি আমার কামনার আগুন মেটাতে ব্যস্ত, কিন্তু মনে হচ্ছে নুরানা তাতে মোটেও কমফোর্ট ফিল করছে না। মেয়েটার নিজের মুখ নিজে চেপে ধরে কেঁদে চলেছে। তাহলে কি সত্যি এই কাজ ও এর আগে কোনোদিন করেনি? কিছু সময় পর আমার হয়ে গেলে ওর ছেড়ে দেই। নুরানা বিছানা ছেড়ে উঠতে চেয়েছিল, কিন্তু আমি ওর হাত ধরে টেনে বিছানায় শুয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে কম্বল মুড়ি দিলাম। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়লাম। এই লোকটার গায়ে এত শক্তি, একে ছাড়ানো আমার পক্ষে সম্ভব না। শরীরটাও প্রচন্ড ক্লান্ত। তুহিন তালুকদার আমাকে জড়িয়ে আছে, সেই অবস্থায় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই আমার বাহুতে আবিষ্কার করলাম একটা মেয়েকে। নিজের দিকে তাকিয়ে দেখি আমি বিবস্ত্র, সাথে মেয়েটাও। মেয়েটাকে জোরে একটা ধাক্কা মারলাম, সাথে সাথে মেয়েটা লাফ দিয়ে উঠে বসে নিজের শরীরটা কম্বল দিয়ে ঢেকে নিল। এই মেয়ে, তুমি এখানে কেন? আমার বেডরুমে কি করছো? স্যার, রাতের কথা আপনার কিচ্ছু মনে নেই? রাতের কথা মানে? এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? একটু মনে করার চেষ্টা করুন। ওয়েট, গতকাল আমি ম্যানেজারকে রাগের মাথায় বলেছিলাম রাতে একটা মেয়ে পাঠাতে। ও শিট, এটা আমি কি করলাম? মদ খেয়ে মাতাল হয়ে শেষ পর্যন্ত নারীবাজি করলাম। স্যার, তাহলে আপনার সব কিছু মনে পড়লো? হ্যাঁ, সবটা মনে পড়েছে। তুমি তোমার টাকা পেয়ে গেছো, এবার এখান থেকে চলে যাও। আর কখনো এখানে আসার চেষ্টাও করবে না। আমি বিছানা থেকে উঠে নিজের শরীরে কাপড় পেঁচিয়ে তুহিন তালুকদারের পা জড়িয়ে ধরে কেঁদে দিলাম। স্যার প্লিজ, আপনি আমাকে ওই বাড়িতে ফেরত পাঠাবেন না প্লিজ। আমি ওই বাড়িতে ফিরতে চাই না। আমি পতিতাবৃত্ত হতে চাই না। ভাগ্য আমাকে ওই বাড়িতে ঠেলে দিয়েছে। প্লিজ স্যার, আপনি আমাকে বাঁচান। এই মেয়ে, আমার পা ছাড়ো। আমি গত রাতেই বুঝেছি তুমি ভার্জিন ছিলে, কিন্তু তোমাকে আমি কি করে বাঁচাবো? আর তোমাকে ওখান থেকে ছাড়িয়ে এনেই বা আমার লাভ কি? স্যার, আমি সারা জীবন আপনার বাসায় কাজের মেয়ের কাজ করব। এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। আমি অনাথ মেয়ে, বাবা মা জন্মের পর মারা গেছে। ও, তাহলে তুমি আমার মতোই অনাথ। আমারও এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তাই অনাথের জন্য আমার আলাদা একটা মায়া কাজ করে। ঠিক আছে, আমি তোমাকে ওদের থেকে কিনে নিব। এখনই আমি ম্যানেজারের সাথে কথা বলছি। থ্যাংক ইউ স্যার। তুমি লেখাপড়া জানো? জি স্যার, আমি এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি। এই বছর এইচএসসি পাশ করেছি। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগেই ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে। নাকি কিনে নিতে বলেছি, সাথে ম্যানেজারকেও কিছু সময় বকাঝকা করলাম। ম্যানেজার আমাকে বলল, স্যার সরি, মেয়ে পাঠানোর ব্যাপারটা আপনি আমাকে এমনভাবে বললেন যে আমি বিশ্বাস করে নিয়েছি আপনার একজন মেয়ে সঙ্গীর দরকার। জাস্ট শ্যাট আপ ইউ ফুল। তোমার কি কোনো কমন সেন্স নেই? তুমি কি বুঝতে পারো না কোনটা রাগের কথা আর কোনটা সিরিয়াস কথা? অকাজ তো ভালো মতোই করছো। এবারে সমাধান করো। যত টাকা লাগে মেয়েটাকে কিনে নাও। ঠিক আছে স্যার, আমি ওদের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ওকে, মাথা মোটা ইডিয়েট। ফোনটা কেটে দিয়ে নুরানার দিকে তাকালাম। মেয়েটার চেহারায় অসম্ভব মায়া ভরা। আমার কিছুতেই মাথায় আসছে না এমন একটা মেয়েকে কি করে পতিতাবৃত্তি করতে বাধ্য করায়। মনের মাঝে কোথাও যেন একটা অপরাধ বোধ করছে। যাই হোক, আমি তো আর আমার ইচ্ছেতে কিছু করিনি। ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। শোরুমে আমি তোমাকে না হয় কিনে নিলাম, তারপর তুমি কোথায় যাবে? এই পৃথিবীতে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। দয়া করে আপনার বাড়িতে একটু ঠাঁই দিন। আমি আপনার বাড়ির সার্ভেন্ট হয়ে থাকবো। আমি রান্না বান্না থেকে শুরু করে ঘর গুছানো সমস্ত কাজ করতে পারি। বিনিময়ে আপনি আমাকে শুধু 2 বেলা পেট ভরে খেতে দিন, তাতেই হবে। তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। তুই মুক্তি পেলে যেটাই খুশি সেটাই চলে যেও। তাহলে থাক স্যার, আমাকে আর আপনাকে কিনতে হবে না। আমি আমার গন্তব্যে ফিরে যাই, কারণ আমি কোথায় যাব? চাচি আমাকে বিকেলে বের করে দিয়েছে। আমি যদি সেখানে ফিরে যাই তাহলে আমার চাচি আবার আমাকে বিক্রি করে দিবে। সেহেতু পতিতাবৃত্তি করতে হবে। দেখো নুরানা, এই বাড়িতে আমি একা একা থাকি। আমারও কেউ নেই। আমার বাবা মারা গেছেন। আমার আর কোনো ভাই নেই। এখন তোমাকে নিয়ে আমি যদি এই বাড়িতে থাকি
তাহলে সমাজের লোকজন তোমাকে আমার রক্ষিতা বলবে। সেটা কি তুমি মেনে নিতে পারবে? হাজারো পুরুষের মনোরঞ্জন করার থেকে কারো রক্ষিতার খেতাব নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি সম্মানের। আমি রাজি। আপনি একজন পুরুষ মানুষ, তাই অসহায়ত্ব আপনাকে সহজে গ্রাস করতে পারে না। আপনি যদি আমার স্থানে হতেন তাহলে বুঝতে পারতেন একটা মেয়ে কতটা অসহায় হলে কোনো পুরুষ মানুষের রক্ষিতা হয়েও বেঁচে থাকতে চায়। ঠিক আছে, ঠিক। মেয়েটার কথা শুনে মেজাজটা গরম হতে লাগলো। এ কোন মহাবিপদে পড়লাম? আচ্ছা, এই মেয়েটা যা বলছে সবটাই কি সত্যি, নাকি এই মেয়েটা কোনো ছদ্মবেশী? আমি কোনো নারীকে বিশ্বাস করি না। প্রতিটা পুরুষ মানুষের ধ্বংসের পিছনে কোনো না কোনো ছলনাময়ী নারীর প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকে। আমার আর আমার বাবা জীবনে কালো অন্ধকার এনে দিয়েছে তেমনই দুইজন নারী। স্যার, একটি কথা জিজ্ঞেস করব? শিওর। আপনার মা নেই? নুরানার মুখে মা শব্দটা শুনে রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। এক হাত দিয়ে নুরানার দুই গাল চেপে ধরে বললাম, এই মেয়ে, আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রশ্ন করবি না। আমি তোকে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছু বলতে বাধ্য নই। ফাজিল বেয়াদব। মা নামক বিষাক্ত কীট আমার জীবন থেকে খুব ছোটবেলায় হারিয়ে গেছে। আমি আমার জন্মদানকারী নারীকে প্রচণ্ড ঘৃণা করি। সুতরাং মা শব্দটা আমার সামনে উচ্চারণ করবি না, তাহলে তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখি, ডিয়েট। সরি স্যার, আর কখনো বলবো না। যা গিয়ে শাওয়ার নিয়ে আয়। শাওয়ার নিয়ে কি পরবো স্যার? আমি তো সাথে করে কোনো জামা কাপড় আনিনি। আপাতত আমার জামা কাপড় পরতে হবে তোকে, তারপর একটা ব্যবস্থা করব। ড্রেসিং টেবিলের উপর কাভার্ডের কি রাখা আছে? কাভার্ড খুলে আমার একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে নে, যে আমার চোখের সামনে থেকে। থাক, তোকে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। আমি আমার ফোনটা নিয়ে বের হয়ে গেলাম অন্য রুমে গিয়ে শাওয়ার নিব। তখনই আমার ফোনে ম্যানেজারের কল আসলো। ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ, ম্যানেজার বলল, কি খবর? স্যার, ওরা ম্যাডামের দাম চেয়েছে 10 লক্ষ টাকা। এখন আপনি কি বলেন? ওকে, তুমি সেই মহিলার অ্যাকাউন্ট নাম্বার নিয়েছো? জি স্যার, নিয়েছি। কিন্তু স্যার, বলছিলাম কি, ম্যাডামকে 10 লক্ষ টাকা দিয়ে কেনা কি ঠিক হবে? মানে শুধু শুধু আপনার 10 লক্ষ টাকা নষ্ট হবে। জাস্ট শাট আপ। আমার টাকা পয়সা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। মেয়েটাকে আমার রক্ষিতা করে রাখবো। তোমার কোনো সমস্যা আছে? না স্যার, আমার সমস্যা থাকবে কেন? ইডিয়েট। সেই মহিলার অ্যাকাউন্ট নাম্বার আমার ফোনে টেক্সট করে দাও, আমি তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। ওকে স্যার, এখনই দিচ্ছি। ফোনটা রাখি। না, মেয়েটার পুরো ডিটেলস নিয়ে এসো। আমি মেয়ের সম্পর্কে সবটা জানতে চাই। আপনি যেমনটা বললেন ঠিক তেমনটাই হবে। আমি এখনই সেই বাড়িতে যাচ্ছি ম্যাডাম সম্পর্কে সমস্ত তথ্য নিতে। স্যার, দয়া করে ম্যাডামের নাম্বারটা যদি বলতেন। মেয়েটার নাম ইসমাত আরা নুরানা। ওকে স্যার, আপনি টেনশন নিয়েন না। আমি 1 ঘন্টার মধ্যে নুরানা ম্যাডামের ডিটেলস নিয়ে আসছি। ওকে, রাখি। ফোনটা কেটে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। শাওয়ার নিয়ে বের হয়ে নুরানার কাছে আসলাম। নুরানাকে দেখে চোখ ফেরানো দেয়। টি শার্ট আর ট্রাউজারও খুব সুন্দর দেখাচ্ছে। মেয়েটা আমার থেকে হাইটে কিছুটা কম। আমার হাইট 5 ফিট 11। আমার থেকে হয়তো 4 ইঞ্চি কম কম লম্বা হতে পারে। চুলগুলো কোমর পর্যন্ত ভিজে, চুলগুলো খোলা। মনে হচ্ছে আমার সামনে কোনো অপরূপা সুন্দরী দাঁড়িয়ে আছে। শরীরে আবার কামনার আগুন জ্বলে উঠল। ছি ছি, আমি এসব কী ভাবছি? অল্প সময়ের ব্যবধানে কি করে ভুলে গেলাম নারীর রূপ প্রলয়ঙ্কারী হয়। আমি আর কোনো লাস্যময়ী ছলনাময়ীর মায়ায় পড়তে চাই না। একজন পুরুষের জীবন বরবাদ করার জন্য ছলনাময়ীর একটু ছলনাই যথেষ্ট। স্যার, কিছু বলবেন? শিওর, তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে কিনেছি, এখন তুমি সেফ। তবে একটা কথা মাথায় রাখবা সব সময়, কখনো আমাকে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করবা না, তাহলে মনে করবা এই বাড়িতে তোমার শেষ দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরি স্যার, আমি আপনার কোনো বিষয়ে সম্পর্কে জানতে চাইবো না। আপনি আমাকে দয়া করে থাকতে দিয়েছেন, এটাই আমার জন্য অনেক কিছু। তাছাড়া আমার তো কোনো অধিকার নেই আপনার সম্পর্কে জানার। তুমি একটু বেশি কথা বলো। চলো সকালের নাস্তা খেয়ে আসি, বেলা অনেক হয়েছে, আমি অফিসে যাব। ওকে স্যার, চলুন। এই মেয়ে, সমস্যা কি তোমার? প্রতিটা কথা শুধু স্যার স্যার করো। স্যার বলাটা একটু কম করো। সরি। দূর, তোমার সাথে কথা বলাই বেকার। তুমি সরি আর স্যার বলা ছাড়া কিছু জানো না দেখছি। আর একটা কথাও বলবে না তুমি। সকাল থেকে বকর বকর করে আমার মাথাটা পুরো হ্যাং করে রেখেছে। ফালতু মেয়ে একটা। তুহিন তালুকদারের ধমকে আমার অন্তত আত্মা কেঁপে উঠল। আমি আর কোনো কথা না বলে চুপচাপ নাস্তা করে নিলাম। তারপর যখন তার নাস্তা করা শেষ হলো, সে উঠে তার রুমের দিকে যাচ্ছে।
আমিও তার পিছু পিছু হাঁটতে শুরু করলাম। এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার পিছু পিছু আসছো কেন? আমি এখন আমার রুমে যাব, ড্রেস চেঞ্জ করব, অফিসে যাব। না মানে আমি থাকবো কোন রুমে একটু বলে দিন, আমি সেখানে চলে যাচ্ছি। আমার রুমের পাশে আর একটা রুম আছে, আজ থেকে তুমি সেখানে থাকবে। এবার যাব, সহ্য হচ্ছে না তোমাকে। আর একটা কথা ছিল, তাড়াতাড়ি বলে বিদায় হও। আপনার এত বড় বাড়িতে একজনও সার্ভেন্ট দেখলাম না। এত বড় বাড়িতে আমার একা একা থাকতে একটু ভয় করবে, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ম্যানেজ করে নেব। তবে আমি যদি কাজের মধ্যে থাকি তাহলে হয়তো ভয় করবে না। তাই বলছি কি, আমি যদি দুপুরে রান্না করি তাহলে কোনো সমস্যা নেই তো? আমার বিল্ডিংয়ের ভিতরে কোনো সার্ভেন্ট আসে না। আমার যে ড্রাইভার সেই বাড়িতে থাকে। আমার বিল্ডিংয়ের পাশে একটা ছোট ঘর আছে, সেখানে ড্রাইভারের ওয়াইফ আমাকে সকালের নাস্তা থেকে শুরু করে লাঞ্চ ডিনার রান্না করে দিয়ে যায়। তুমি চাইলে রান্না করতে পারো, আমি ড্রাইভারকে বলে কাঁচা বাজার পাঠিয়ে দিব। আপনি দুপুরে খেতে আসবেন তো? বলতে পারবো না, আসতে পারি নাও পারি, কাজের চাপ বেশি থাকলে আসবো না। ঠিক আছে, আমি রান্না করে আপনার জন্য অপেক্ষা করব। তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি খেয়ে নিও। আমি রেডি হয়ে অফিসে চলে আসলাম। ড্রাইভারকে টাকা দিয়ে বাজার করতে বলেছি। স্যার, বাজার করে কি আপনার বাসায় দিয়ে আসবো? হ্যাঁ, বাসায় দিয়ে আসবে। আজ থেকে তোমার বউকে আমার জন্য রান্না করতে হবে না, একজন সার্ভেন্ট রেখেছি। আজ থেকে আমার সমসাময়িক কাজ সে করবে। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। ওকে। আমি আমার কেবিনে বসে একটা প্রজেক্টের ফাইল দেখছি, তখন ম্যানেজার এসে দরজায় নক করলো। কে? স্যার, আমি ভিতরে আসবো? এসো। স্যার, নুরানা ম্যাডামের সমস্ত ডিটেলস পেয়ে গেছি। এই নিন স্যার, এই ফাইলে নুরানা ম্যাডামের একাডেমিক সার্টিফিকেট সহ আরও বেশ কিছু কাগজপত্র আছে। আর এই ট্রলি ব্যাগে ম্যাডামের জামা কাপড় আছে। আর এটা হলো নুরানা ম্যাডামের পার্স ব্যাগ। এবার তুমি যাও, আমি দেখছি। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম কিন্তু দেখতে খুব সুন্দর, আপনার সাথে বেশ মানাবে। তাকে রক্ষিতা না বানিয়ে বিয়ে করে নিন। আমি ম্যাডাম সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, নুরানা ম্যাডাম পরিস্থিতি শিকার। নাইম, তোমার কি আজে বাজে চিন্তা ছাড়া মাথায় ভালো কোনো চিন্তা আসে না? আমি কি করব না করব সেটা তোমার থেকে পরামর্শ দিতে হবে? চাকরিটা কি বাঁচিয়ে রাখতে চাও নাকি এখানে ইতি টানতে চাও? সরি স্যার, আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না প্লিজ। আর কখনো আগ বাড়িয়ে কিছু বলবো না, এবারের মতো ক্ষমা করুন। আমার চোখের সামনে থেকে যাও আর নিজের কাজ করো। গতকাল যে ফাইলটা দিয়েছি সেটা কমপ্লিট হয়েছে? না স্যার, আপনি আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি কমপ্লিট করে নিয়ে আসছি। ওকে, 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে কাজ শেষ করবে। এবার যাও। এই ম্যানেজার নাইম খুব একটা সুবিধার না, ঠিক নুরানার মতো বকর বকর করে আমার কানের 12টা বাজিয়ে দেয়। সুবিধার না বলে ভুল হবে, আসলে নাইম একটু বেশি কথা বলে। তবে মনটা একদম পরিষ্কার, মনের মাঝে কোনো প্যাচ নেই। মনের মাঝে যা চলবে সেটাই ও অকপটে বলে দেয়। ম্যানেজার নাইম আমার সাথে আছে বলে আজ আমি বিজনেসে নাম করতে পেরেছি। এনিওয়ে, আমি নুরানার ফাইলটা খুললাম, একটা একটা করে ওর একাডেমিক সার্টিফিকেটগুলো চেক করতে লাগলাম। ওর প্রতিটা সার্টিফিকেট দেখে অবাক না হয়ে পারছি না। 5ম শ্রেণীতে ট্যালেন্ট বলে বৃত্তি, 8ম শ্রেণীতেও তাই। এসএসসিতে গোল্ডেন এ প্লাস, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস, তার উপর বিজ্ঞান বিভাগের ছাত্রী। এত মেধাবী ছাত্রীর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা মেডিকেল কিংবা বুয়েটে পড়া উচিত। দেখি তো নুরানার বাবা মায়ের নাম কি। নুরানার বাবা মৃত ইসরাক খান, মা মৃত আইরিন খান। তার মানে সত্যি ওর বাবা মা কেউ বেঁচে নেই। আচ্ছা, একবার ওর পার্স ব্যাগটা চেক করব, দেখি তো সেখানে কোনো তথ্য পাওয়া যায় কি না। আমি নুরানার পার্স খুলে তেমন কিছু পেলাম না, তবে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা সাইড করে রেখে দেই, হয়তো এই ডায়েরির মাঝেই লুকিয়ে আছে নুরানার জীবনের সকল রহস্য। ড্রাইভার বাজার দিয়ে গেল, আমি রান্না বসিয়ে দিলাম। সময়টা বোরিং কাটছে, কিছুই ভালো লাগছে না। রান্না করার সময় বারবার তুহিন তালুকদারের কথা মনে পড়ে যাচ্ছে। মনের মাঝে ভালো লাগার একটা অনুভূতি কাজ করছে। ঠিক বুঝে আসছে না হঠাৎ কেন তুহিন তালুকদারকে ঘিরে ভালো লাগা কাজ করছে। লোকটা আমার সাথে যা করলো তাতে তাকে ঘৃণা করা উচিত, কিন্তু আমি কেন তাকে ঘৃণা করতে পারছি না? লোকটা আমাকে করুণা করে থাকতে দিয়েছে বলে। মানলাম সে নেশার ঘোরে আমার সাথে বাজে কাজ করেছে, ফের সে যে আমার সাথে এমন কাজ করবে না তার গ্যারান্টি কি? সে তো আজও নেশা করে আমার সাথে পশুর মতো আচরণ করতে পারে। তখন আমি কি করব? লাঞ্চ টাইম হয়ে গেল, অফিসে বেশি কাজ নেই, তাই লাঞ্চটা না হয় বাসায় গিয়ে করি। তাছাড়া নুরানার এসব কিছু তো দিতে হবে। আমি চলে আসলাম বাড়ি। কলিং বেল বাজাতেই নুরানা দরজা খুলে দিল। আপনি এসেছেন? না, আমি আসিনি, এসেছে আমার অশরীরী আত্মা।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কে আছো? বাঁচাও আমাকে, তুহিন তালুকদারকে ভূতে ধরেছে, বাঁচাও। হায় আল্লাহ, এটা কি মেয়ে মানুষ নাকি কমেডিয়ান? আমি ওর সামনে জীবিত মানুষটা দাঁড়ানো, ও কিনা আমাকে তুহিন তালুকদারের ভূত বলছে। নুরানার চিৎকার কিছুতেই থামছে না। আমি নুরানার মুখটা চেপে ধরে ভিতরে নিয়ে আসলাম। ওই চিৎকার করছো কেন? আমি ভূত না তুহিন তালুকদার স্বয়ং? আল্লাহ, কোন বিপদে পড়লাম। নুরানা সমানে আহ করে যাচ্ছে আর হাত দুটো নাড়াচ্ছে। বুঝতে পারলাম ওর মুখ থেকে হাত সরাতে বলছে। আমি আমার হাতটা সরিয়ে নিলাম। নুরানা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি ভূত না, আপনি হলেন রাক্ষস। এভাবে কেউ মুখ চেপে ধরে? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে যেত। একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন স্যার? তোমার মাথার নাট বল্টু কি ঢিলে আছে? মানেটা কি? আপনি আমাকে ইনডিরেক্টলি পাগল বললেন? ধরে নাও তাই। ঠিক আছে, আমি গেলাম, আপনি থাকেন। আপনাকে আর পাগলের সাথে কথা বলতে হবে না। আমি সোফা থেকে উঠে চলে যেতে লাগলাম, তখন তুহিন তালুকদার আমার হাত ধরে টেনে আবার সোফায় বসিয়ে দিল। এই মেয়ে, আমার সাথে একদম রাগ দেখাবে না। চুপচাপ এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এই নাও ফাইল, পার্স, ব্যাগ আর ট্রলি। ম্যানেজার সেই বাড়িতে গেছিল, তোমার সব কিছু নিয়ে এসেছে। ধন্যবাদ। লাঞ্চ করবেন না? লাঞ্চ করার জন্যই তো বাড়িতে আসা। রান্না করছো? করেছি। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে খেতে দিচ্ছি। ওকে, যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে আসলাম। নুরানা আমাকে খাবার বেড়ে দিচ্ছে। নারী জাতির এই রূপটা আমি কখনো দেখিনি। এইভাবে কেউ কোনো দিন যত্ন করে খেতে দেয়নি। নুরানাই প্রথম নারী যে আমাকে খাবার বেড়ে যত্ন সহকারে দিল। রান্নাটাও বেশি টেস্টি হয়েছে। আমি নুরানার দিকে তাকালাম। স্যার, রান্না কি ভালো হয়নি? কেন, তুমি কি নিজে খেয়ে দেখোনি? না স্যার, আমি এখনো খাইনি। আপনার খাওয়া হলে তারপর খাবো। তুমিও বসো, খেয়ে নাও। সরি স্যার, সেই ঔদ্ধত্য আমার নেই। আপনি মালিক আর আমি আপনার সার্ভেন্ট। আপনার সাথে এক টেবিলে বসে লাঞ্চ করাটা বেমানান। এত বেশি কথা কেন বলো? তুমি নিজেই নিজেকে আমার সার্ভেন্ট বানিয়েছো। আমি একবারও বলিনি তুমি আমার বাড়ির সার্ভেন্ট। তাহলে আমার পরিচয় কি স্যার, আপনিই বলেন। তোমার কি পরিচয় লাগবে? স্যার, আমার কোনো পরিচয়ই লাগবে না। আমার একটাই পরিচয়, সেটা হলো আমি একজন অনাথ অসহায় মেয়ে মানুষ। নিজের আপন লোকগুলোই আমাকে পতিতা পল্লীতে বিক্রি করে দিয়েছে। আপনি যদি আমাকে দয়া না করতেন তাহলে আমার পরিচয় হতো পতিতা। সেটা থেকে মুক্তি পেয়েছি, এর থেকে বড় পাওয়া আমার জীবনে আর কি হতে পারে। আমি খাওয়া বাদ দিয়ে উঠে দাঁড়িয়ে নুরানার গালে বাম হাত দিয়ে ঠাস করে একটা চড় লাগালাম। কেন জানি ওর মুখে বারবার পতিতা কথাটা শুনে খুব খারাপ লাগছে। ফের যদি নোংরা ওয়ার্ডটা মুখে উচ্চারণ করিস তাহলে তোর মুখ ভেঙে দিব। তোকে আমি টাকা দিয়ে কিনেছি, সুতরাং আমি যা যা বলবো তুই সেটাই শুনতে বাধ্য। দিলি তো আমার খাওয়ার মুড নষ্ট করে। জীবনে এই প্রথম কেউ আমাকে যত্ন করে খাবার বেড়ে খাওয়াচ্ছিল। ইচ্ছে ছিল আজ পেট ভরে খাবো, কিন্তু তুই সবটা শেষ করে দিলি। এবার তুই খা, আমি অফিসে যাচ্ছি। আমি আর 1 মিনিটও দাঁড়ালাম না, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। স্যার প্লিজ যাবেন না, এভাবে অর্ধেক খেয়ে যেতে নেই, পুরোটা খেয়ে যান। আমি নুরানার পিছু ডাকে সাড়া দিলাম না। মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল, তাই চলে আসলাম নদীর পাড়ে। অফিসে আর গেলাম না, একা একা বসে আছি। তখন মনের মাঝে একটা প্রশ্নের উদয় হলো। আচ্ছা, নুরানার মুখে পতিতা শব্দটা শুনে আমার খারাপ লাগছিল কেন? তাহলে কি আমি নুরানার প্রতি দুর্বলতা ফিল করছি? না না, সেটা কখনোই হতে পারে না। আমি আবার ধোঁকা খেতে চাই না। মেয়ে মানুষ সম্পর্কের মানেটাই জানে না। ওরা চেনে শুধু টাকা। ওদের কাছে একমাত্র ভালোবাসার বস্তু হলো টাকা। টাকার জন্য স্ত্রী তার স্বামীকে ছেড়ে যায়, মা তার সন্তানকে ছেড়ে যায়, প্রেমিকা তার প্রেমিককে ছেড়ে যায়। নারী হলো ছলনাময়ী এক সত্তার নাম। ওদের প্রতিটা অঙ্গের ভাঁজে ভাঁজে ছলনা লুকিয়ে থাকে। পাক্কা অভিনেত্রীর মতো অভিনয় করে যায়, যা বোঝার সাধ্য পুরুষ মানুষের কাছে থাকে না। তুহিন তালুকদার না খেয়ে চলে যাওয়াতে আমারও খুব খারাপ লাগছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি। আমি সত্যি একটা অপদার্থ। যে লোকটা আমাকে বাঁচাতে এতগুলো টাকা খরচ করলো, আমি কিনা তার মনে আঘাত দিয়ে বসলাম। আমার মন বলছে সে ফিরে আসবে, আমি তার জন্য অপেক্ষা করব। সে ফিরে আসলে তার কাছে ক্ষমা চেয়ে আবার একসাথে দুজনে খাবো। আমি লিভিং রুমে সোফায় বসে আছি। বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি। কলিং বেলের আওয়াজে আমার ঘুম ভাঙলো। দেওয়াল ঘড়ির দিকে চোখ পড়লো। ঘড়ির কাঁটা বলছে 10টা বাজে। তার মানে রাত 10টা। হায় আল্লাহ, আমি এত সময় ঘুমিয়েছিলাম। আবার কলিং বেল বেজে উঠল। আমি দ্রুত গিয়ে দরজা খুলে দিলাম।
আমার সামনে তুহিন তালুকদার টলমলো পায়ে ঢুলছে, তার মানে সে আজও নেশা করে এসেছে। হাই সুন্দরী, আমার সামনে দাঁড়িয়ে না থেকে আমাকে ধরো, ভিতরে আসবো। আমি তুহিন তালুকদারকে ধরলাম। সে আমার কাঁধে হাত রেখে ঢুলতে ঢুলতে হাঁটছে। আমি তার ভার নিতে পারছি, খুব কষ্ট হচ্ছে। তবুও কোনো রকম তার রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দিলাম। তার পা থেকে শু আর মোজা খুলে দিলাম। ভাবছি তার গা থেকে কোট খুলবো কিভাবে। দাঁড়িয়ে আছি তার মুখপানে চেয়ে। এরপর অনেক সাহস সঞ্চয় করে বললাম, স্যার আপনার গায়ের কোট খুলে দিন, কোট পরে ঘুমাতে আপনার অসুবিধা হবে। তুমি এসে খুলে নাও। থাক, আপনার কোট খুলতে হবে না, ওভাবেই ঘুমিয়ে থাকুন। আমি আমার রুমে যাচ্ছি। আমি এক পা বাড়াতেই তুহিন তালুকদার আমার হাত খপ করে ধরে এক টান দিয়ে তার বুকের উপর ফেলল। কি করছেন স্যার? ছেড়ে দিন আমাকে, আপনি এখন নেশার ঘরে আছেন। ডার্লিং, নেশা করলেই তো শরীরে জোশ আসে অনেক। কেন গো, আমার আদর তোমার ভালো লাগে না বুঝি? আপনার মুখ থেকে কি বিশ্রী গন্ধ। স্যার আপনি নেশা করেন কেন? মনের কষ্ট দূর করতে। আমি বড্ড একা, আমাকে একটু ভালোবাসা দিবে? আমি যে ভালোবাসার কাঙাল, কেউ কোনো দিন আমাকে ভালোবাসেনি। এই পৃথিবীতে আমাকে ভালোবাসতো একমাত্র আমার বাবা। সেও স্বার্থপরের মতো আমাকে একা করে দিয়ে পরপারে চলে গেছে। এখন আমাকে ভালোবাসার মতো কেউ রইল না। আপনি এখন নেশার ঘরে আছেন, তাই উল্টাপাল্টা কথা বলছেন। আমাকে যেতে দিন, আমি আপনার জন্য নেশা কাটানোর শরবত নিয়ে আসি। তুমি আমার থেকে পালাতে চাইছো? তুমিও বুঝলে না আমাকে। তোমার মাঝে আমি গতকাল সুখ খুঁজে পেয়েছি। সেই সুখটা আজ আবার আমাকে দিবে? প্লিজ প্লিজ। না, এসব করা পাপ স্যার। আমি তার থেকে ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠছি না। আমাকে শক্ত করে তার বুকের সাথে মিশিয়ে রাখছে। এত ছটফট করছো কেন? একটু চুপ করে আমার বুকের সাথে মিশে থাকো না, পরম শান্তি পাচ্ছি। ইস, তোমার গোলাপি রঙের ঠোঁট দুটো আমাকে খুব করে টানে। এই কথা বলতে বাকি, আমাকে লিপ কিস করতে বাকি রইল না। মদের গন্ধে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কিছু সময় পর আমার ঠোঁট ছেড়ে দিল। প্লিজ, আজও সকল সীমা অতিক্রম করে বেহায়া হয়ে যায়। ও আমাকে অনুমতি দিচ্ছে না। আরে দূর, লাগবে না তোর অনুমতি। তুহিন তালুকদারের হাত থেকে রক্ষা পাওয়া মনে হয় আজও হবে না। সে আমার গালে কিস করতে করতে আমাকে পাগল করে দিচ্ছে। আমার মাঝেও কাম তাড়না উঠতে লাগলো। তুহিন তালুকদার মুহূর্তের মধ্যে হারিয়ে গেল আমার মাঝে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তার শয্যাশায়ী হলাম। সে তার শরীরের ক্ষুধা মিটিয়ে আমাকে জড়িয়ে ধরে কম্বল মুড়ি দিল। আজও সকালবেলা ঘুম ভাঙতেই নুরানাকে আমার বাহুতে আবিষ্কার করলাম। ধুর, আমার সাথে এসব হচ্ছেটা কি? আমি না হয় নেশা করে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, কিন্তু নুরানা তো মদ খাইনি। তাহলে নুরানা কেন আমার বেডের সঙ্গে হতে রাজি হলো? উফ, ইচ্ছা করছে দেয়ালের সাথে কিছু সময় নিজের মাথা ঠুকি। আমি নুরানারে কয়েকটা ধাক্কা দিলাম। নুরানা ছটফটিয়ে উঠে বসে পড়ল। এই মেয়ে, তুমি আজ আবার আমার বেড পার্টনার হলে, কিন্তু কেন? আমি ইচ্ছে করে আপনার সাথে শুইনি। আপনি আমাকে বাধ্য করেছিলেন যাতে আমি আপনার বেড পার্টনার হই। একটু মনে করে দেখেন, সবটা মনে পড়ে যাবে। আমি আমার মাথায় হাত দিয়ে মনে করার চেষ্টা করলাম। সবটা মনে পড়ে গেল। ও শিট, এভাবে প্রতিদিন চলতে পারেন? নোনা, যাও আমার সামনে থেকে। আমি বুঝে গেছি তুমি এই বাড়িতে থাকলে একই কাজ বারবার রিপিট হবে। আমি তোমার জন্য একটা স্থায়ী সমাধান বের করব। একটু প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন স্যার? ভার্সিটিতে ভর্তি হবে? হ্যাঁ, চাই। ভার্সিটির ভর্তি ফর্ম ছেড়ে আমি তোমাকে আজকে এনে দিব। তুমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ভার্সিটির হলে অ্যাকোমোডেশন নিবে। আমি তোমার লেখাপড়ার সমস্ত খরচ বহন করব। দয়া করে তুমি সেই কয়টা দিন নিজেকে আমার থেকে সেভ রাখো। ঠিক আছে স্যার, আপনার প্রস্তাবে আমি রাজি। এবার যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখলে এখন আমার প্রচণ্ড রাগ হয়। একটা কথা বলবো? তাড়াতাড়ি বলে বিদায় হও। স্যার, আপনি বাসার সদর দরজা একটা কি সব সময় নিজের সঙ্গে রাখেন? তাহলে আমাকে আর আপনার সামনে আসতে হবে না। ওকে, রাখবো। এক্সট্রা কি? এবার গিয়ে আমার জন্য নাস্তা তৈরি করে ডাইনিংয়ে রেখে দাও। জি স্যার। শোনো,
তোমার জন্য কিছু ড্রেসের অর্ডার করেছি, হয়তো আজ অথবা আগামীকাল পেয়ে যাবে। বাসায় এসে ডেলিভারি দিয়ে যাবে, সেগুলো রিসিভ করো। আপনি কেন শুধু শুধু টাকা নষ্ট করতে গেলেন? আমার অনেকগুলো ড্রেস আছে। আপনি যে ট্রলি ব্যাগটা এনে দিয়েছেন তার ভেতরে আছে। আমার নতুন ড্রেসের প্রয়োজন ছিল না। আমি নিজের কপালে নিজেই একটা চাপড় মেরে বললাম, হায় রে কপাল, মেয়েদের নতুন ড্রেস যতই থাকুক না কেন, আবার যদি নতুন ড্রেস পায় তাহলে খুশি হয়। কিন্তু এই মেয়ে তো দেখছি তার উল্টো, সে বলছে তার নাকি নতুন ড্রেস লাগবে না। ওই তুমি মেয়ে মানুষ নাকি এলিয়েন? স্যার, আমি অল্পতেই সন্তুষ্ট। আমি কোনো দিন কোনো কিছু অতিরিক্ত ব্যবহার করিনি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করেছি। তোমার বলা শেষ? আপাতত শেষ। এখন আর কিছু মাথায় আসছে না, আসলে বলবো। ক্ষমা দেন মেরি দাদিমা, এবার আপনি দয়া করে আসতে পারেন। আপনাকে আমার প্রয়োজন হলে ডেকে নিব। ওকে স্যার। নুরানা আমার রুম থেকে চলে গেল। উফ, এই মেয়ে এত পকড় পকড় কেমনে করে? এর সাথে আরও কিছুদিন থাকলে আমি পুরোপুরি পাগল হয়ে যাব। কোন কুক্ষণে যে এই মেয়ের সাথে দেখা হলো আল্লাহই ভালো জানে। সব দোষ ওই ড্যামেজারের। শালা, তুই ম্যানেজার না, তুই হলি ড্যামেজার। আজ অফিসে গিয়ে আগে তোর খবর 12টা বানাবো। শাওয়ার নিয়ে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য উদ্যত হলাম। ডাইনিংয়ে চোখ পড়ল, মনে হয় খাবার ঢেকে রাখা। আমি ঢাকনা সরালাম। ডিম পরোটা, বাটির নিচে একটা কাগজ রাখা। আমি চেয়ারে বসে কাগজটা খুললাম, তাতে লেখা, স্যার, এত অল্প সময়ে আপনার জন্য কি নাস্তা বানাবো বুঝতে পারছিলাম না, তাই ঝটপট ডিম পরোটা বানিয়েছি। প্লিজ স্যার, খেয়ে যাবেন, কিন্তু না খেয়ে বাসা থেকে বের হতে নেই। আপনি আপনার সামনে আসতে নিষেধ করেছেন বলে আমি আসিনি আপনার সামনে। কাগজে লিখে জানালাম। আর হ্যাঁ, দুপুরবেলা কি খাবেন লিখে দিয়ে যাবেন, আমি আপনার জন্য নাস্তা করে রাখবো। নুরানার চিরকুটটা পড়ে আমার ঠোঁটের কোণে অটোমেটিক হাসি ফুটলো। আমার জন্য নাস্তা তৈরি করে আবার সেটা সুন্দর করে পরিবেশন করলো। আবার যত্ন করে চিরকুটও লিখে রাখলো। পুরো পাগলি। হঠাৎ আবার মনটা খারাপ হয়ে গেল। নুরানার এমন সব কাণ্ডে আমার বারবার পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে থাকার কথা ভাবতে ইচ্ছে করে। পরিবারের সুখ মনে হয় এমনই হয়। আমারও ইচ্ছে করে পরিবারের সুখ পেতে, ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমি যখন বাবা বলে ডাকতাম তখন বাবা দৌড়ে এসে আমাকে কোলে তুলে নিত, জিজ্ঞেস করতো, কিছু লাগবে তোমার বাবা? এখন বাবার গলা জড়িয়ে ধরে আবদার করতাম, বাবা আমার এটা লাগবে, বাবা আমার ওটা লাগবে। বাবা তার সাধ্য মতো আমার আবদার মেটানোর চেষ্টা করত। সেই সব দিনগুলি এখন আমার কাছে সোনালি অতীত। কিন্তু আবার যখন আমার ছলনাময়ী গর্ভধারিণী মায়ের কথা মনে পড়ে, তখন সংসার করার ইচ্ছাটা এক নিমিষেই শেষ হয়ে যায়। আমি আমার বাবাকে দেখেছি সারাটা জীবন সেই ছলনাময়ী নারীর জন্য কষ্ট পেতে। বাবা তার জন্য কষ্ট পেতে পেতে তিলে তিলে শেষ হয়ে গেছে। আমার জীবনেও মায়ের অভাব এসে গ্রাস করে। যে ছেলের মা থাকতেও থাকে না, সে যে কতটা অসহায় একমাত্র সেই ছেলে জানে। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। ফোনটা করেছে ড্যামেজার, মানে আমার ম্যানেজার। ফোনটা পিক করলাম। স্যার, অফিসে আসবেন কখন? কেন বলো তো, আমার অফিসে আসা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? স্যার, আপনি মনে হয় ভুলে গেছেন, আজ আমাদের অফিসে এমপ্লয়ি ইন্টারভিউ আছে। অলরেডি ক্যান্ডিডেট এসে গেছে। এখন আপনি অফিসে আসলেই ইন্টারভিউ শুরু করতে পারি। ক্যান্ডিডেট বসিয়ে রেখো না, তোমরা ইন্টারভিউ নেওয়া শুরু করে দাও। আর হ্যাঁ, আমার পিএ হিসেবে যাকে চাকরি দিব তার ইন্টারভিউ আমি নিব। ঠিক আছে স্যার, রাখি তাহলে। শোনো। জি স্যার, বলেন। তৈরি থেকো, তোমার আজ খবর আছে। ফোনটা কেটে দিলাম। ড্যামেজার একটু টেনশনে থাকো। আমি ডিম পরোটা খেয়ে চিরকুটের উল্টো পিঠে লিখলাম, আমি আজ লাঞ্চ করতে বাসায় আসতে পারবো না, অফিসে অনেক কাছে। তুমি রান্না করে খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। আমি কখন ফিরবো বলতে পারছি না, হয়তো রাত হবে। সাবধানে থেকো। চলে আসলাম অফিসে। এসে দেখি ড্যামেজার ইন্টারভিউ শুরু করে দিয়েছে। আমাকে দেখে সে চেয়ার থেকে উঠে এসে আমার সামনে দাঁড়ালো। স্যার, আপনি এসেছেন? না, আমি আসিনি, এসেছে আমার আত্মা তোমার ঘাড় মটকাতে, কারণ তুমি সবসময় বাজে বকে যাও। না না স্যার, আমার ঘাড় মটকাবেন কেন? তাহলে যে আমি মরে যাব। জাস্ট শ্যাট আপ ইডিয়েট। পিএ পোস্টে যারা যারা ইন্টারভিউ দিতে এসেছে সবার ফাইলগুলো আমার কেবিনে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। এই শোনো, তুমি নিজেই ফাইল নিয়ে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। আরও শোনো, আমার জন্য 1 কাপ কফি দিতে বলো। ড্যামেজার ঘাড় নাড়ালো। আমি কেবিনে এসে বসলাম। একটু পর ড্যামেজার এসে কেবিনের দরজা নক করলো। এসো। এই নিন ফাইল। স্যার, আপনি কি যেন বলতে চেয়েছেন? শিওর, আসলে আমি নোরানাকে ভার্সিটিতে ভর্তি করাতে চাই। গতকাল দেখলাম ভার্সিটির ভর্তি ফর্ম ছেড়েছে। তুমি একটা ফর্ম নিয়ে আসতে পারবে? ও সরি,
ভার্সিটির ফর্ম তো এখন অনলাইনে পূরণ করতে হয়। এই মুহূর্তে আমার কেবিনে তোমার কোনো কাজ নেই। প্রয়োজন হলে তোমাকে আমি ডেকে নিব। তুমি এক একজন করে ক্যান্ডিডেট পাঠাও আমার কেবিনে। ওকে স্যার। আমি ক্যান্ডিডেটের ফাইলগুলো চেক করতে লাগলাম। এখানে বেশিরভাগই মেয়ে ক্যান্ডিডেট, কিন্তু আমার পিএ হিসেবে কোনো মেয়েকে চাকরি দিব না। আমি চাকরি দিব একজন ছেলেকে। তবে বেশ কয়েকজন ছেলেও আসে। দরজা নক পড়ল। কামিং। আসসালামু আলাইকুম স্যার, আমি শান্ত আহমেদ। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার একাডেমিক কোয়ালিফিকেশন দেখছি অনেক ভালো। তোমাকে প্রথমে জিজ্ঞেস করতে চাই, তোমাকে যদি আমি চাকরিটা দেই তাহলে তুমি ঠিক কতদিন করবে? আমি বলবো না আমার চাকরিটা প্রয়োজন, শুধু বলবো এই চাকরির জন্য যে যোগ্য তাকেই চাকরিটা দিবেন স্যার। এখন কথা হলো আমি এই চাকরিটা কতদিন করব সেই গ্যারান্টি আপনাকে দিতে পারবো না। আমি তোমাকে সরাসরি বলি, তোমাকে যদি চাকরিটা দেই তাহলে মিনিমাম 5 বছর করতে হবে। তার জন্য আমাদের সাথে তোমার চুক্তিতে যেতে হবে। রাজি থাকলে বলো, তাহলে আমি আর কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করব না। ইন্টারভিউ নেওয়া প্রয়োজন তাই নিব। জি স্যার, আমি রাজি, কারণ আমার এই মাসেই চাকরির বয়স শেষ হয়ে যাবে। বিসিএস পাওয়ার আশায় কোনো চাকরিই করিনি, কিন্তু বিসিএস আমার ভাগ্যে জোটেনি। তোমার স্যালারি 65,000 টাকা, চলবে তো? চলবে মানে? দৌড়াবে স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, আসি স্যার। ওয়েলকাম। এরপর এক এক করে অনেকেই আসলো ইন্টারভিউ দিতে, কিন্তু কেউই শান্তর মতো যোগ্যতা সম্পন্ন ছিল না। এখন বাকি আছে শুধুমাত্র একটা মেয়ে। ড্যামেজারকে বললাম শেষ ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিতে। 1 মিনিট পর দরজায় নক পড়লো। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। তুহিন, তুমি এখানে? শাট আপ, ডোন্ট কল মি তুহিন, কল মি স্যার। একই প্রশ্ন আমি তোমাকে করি, দ্য গ্রেট মিসেস জারা রহমান এখানে কেন? বড়লোক কোটিপতির বউ সামান্য একজন পিয়ের চাকরি করতে এসেছে। তোমাকে দেখে অবাক না হয়ে পারছি না। তোমার কোটিপতি স্বামী কি হঠাৎ করে ফকিরনি হয়ে গেছে? আসলে স্যার, আমার ডিভোর্স হয়ে গেছে গত 1 বছর আগে। আমি জানতে পারি ডিভোর্সটা ঠিক কী কারণে হয়েছে? অনেক বড় লোকের ছেলে তো, তাই এক নারীতেই মন ভরেনি, সে আবার বিয়ে করেছে। তবুও আমি আমার স্বামীর সাথে থাকতে চেয়েছিলাম, বাঙালি নারী তো, তাই সংসারটা সতীনকে নিয়ে পার করতে লাগলাম। কিন্তু আমার সতীন চাইনি আমি থাকি আমার স্বামীর জীবনে, তাই আমার সতীন আমাকে মিথ্যে অপবাদ দেয় আমি নাকি পরকীয়া করি। এরপর আমার স্বামী সত্য মিথ্যা যাচাই না করেই আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তোমার মতো লোভী মেয়ের সাথে ঠিক এমনটাই হওয়া উচিত ছিল। 5 বছর আগে বেকার গরিব বয়ফ্রেন্ডকে ছেড়ে গেছিলে শুধুমাত্র তার কোটি কোটি টাকার মালিক ছিল না, সে তোমার চাহিদা মেটাতে অক্ষম ছিল। তাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে মাঝপথে হাতটা ছেড়ে চলে গেছিলে। বড়লোকের ছেলেকে বিয়ে করে সারা জীবন আরামায়েশে দিন পার করবে, কিন্তু সেই সুখটা তোমার কপালে সইল না। প্লিজ স্যার, পুরনো কথাগুলো মনে করে আমার ক্ষতটা আর বাড়াবেন না। আমি এখানে এসেছি ইন্টারভিউ দিতে, আপনি আমাকে সেই প্রশ্ন করবেন আশা করি। প্রথমত তোমাকে আমি এই চাকরিটা দিচ্ছি না। তোমার মতো লোভী মেয়ে এই চাকরির যোগ্য না। তবে হ্যাঁ, তোমাকে আমার পার্সোনাল পিয়নের চাকরিটা দিতে পারি যদি তুমি রাজি থাকো। স্যালারি দিব 20,000 টাকা। তুমি চাইলে কাল থেকে জয়েন করতে পারো। ড্যামেজার এসে দরজায় নক করলো। আমি ড্যামেজারকে আসতে বললাম, কিছু বলবে? জি স্যার, আপনার বাসা থেকে ল্যান্ডলাইনে ফোন এসেছে। নুরানা ম্যাম আপনার সাথে কথা বলতে চায়। ওকে, তুমি গিয়ে লাইনটা আমার কেবিনে ট্রান্সফার করে দাও। ড্যামেজার লাইন দিলে আমি ফোনটা রিসিভ করি। হ্যালো নুরানা, কোনো সমস্যা হয়নি তো তোমার? হ্যাঁ, আমার হাত পুড়ে গেছে রান্না করতে গিয়ে, হাতে খুব জ্বালা করে। আপনি প্লিজ তাড়াতাড়ি বাসায় চলে আসেন। তুমি এতটা কেয়ারলেস কেন? রান্না একটু সাবধানে করতে পারো না? বেশি জ্বালা করেছে? হ্যাঁ, অনেক বেশি জ্বালা করে। আচ্ছা, আমি তোমার জন্য এখনই বার্ন ক্রিম নিয়ে বাসায় আসছি। মাত্র আধা ঘন্টা ধৈর্য ধরো। ফোনটা কেটে দিয়ে আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। যারা তখন বলে উঠল, আপনি মনে হয় বিয়ে করেছেন স্যার? তুমি বিয়ে করে সংসার করতে পারলে, আমি কেন পারবো না? তোমার সাথে কথা বলার সময় নেই, আমাকে এখনই বাসায় যেতে হবে। তুমি এবার আসতে পারো। আমি আপনার পার্সোনাল পিয়নের চাকরি করতে রাজি। সিরিয়াসলি? আমি তো কথাগুলো তোমাকে ছোট করার জন্য বলেছি, তুমি সেটা সত্যি ধরে নিলে? চাকরিটা আমার খুব প্রয়োজন। ওকে, তুমি আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করো, আমি আসি। আমি অফিস থেকে বের হওয়ার সময় ড্যামেজারকে বলে এসেছি জারা রহমানকে যেন আমার পার্সোনাল পিয়নের চাকরিটা দেয়। আমি বাসায় ফেরার আগে নুরানার জন্য বার্ন ক্রিম নিয়ে নিলাম। এসে বারবার দরজায় নক করছি, কলিং বেল বাজাচ্ছি, কিন্তু নুরানা দরজা খুলছে না। এবারে আমার টেনশন হচ্ছে খুব। তখন মাথায় আসলো, আরে আমার কাছে তো সদর দরজার কি আছে,
আমি দরজা খুলে ভিতরে পা রাখতেই পায়ের নিচে কিছু একটা পড়লো। নিচে তাকিয়ে দেখি একটা বড় কাগজে ইংরেজি অক্ষরে লেখা সরি, আর কাগজের চারিপাশে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। আরও আছে সামনে আমার হাঁটার পথে লাইন করে বিভিন্ন ফুলের পাপড়ি। 3-4 কদম হাঁটার পর আর একটা কাগজে রঙিন কলমে লেখা হ্যাপি বার্থডে স্যার। ফুলের পাপড়ি দিয়ে কাগজটা সাজানো। এরপর ফুলের পাপড়ি দিয়ে আরও চিহ্ন দিয়ে ডাইনিং টেবিলকে তাক করা। আমি একটু একটু করে ডাইনিং টেবিলের দিকে আসলাম। টেবিলের উপর আর একটা কাগজে লেখা, স্যার ফ্রেশ হয়ে ডাইনিংয়ে খেতে আসবেন। আমি নুরানার এমন কর্মকাণ্ডই বেশ অবাক হয়েছি, কারণ আজ আমার জন্মদিন, সেটা আমি নিজেই ভুলে গেছিলাম। আমার জন্মদিনে কোনোদিন কেউ আমাকে উইশ করেনি। আমার জীবনে এটাই প্রথম সারপ্রাইজ। কিন্তু নুরানা জানলো কি করে? জানলো আজ আমার জন্মদিন। কিন্তু নুরানা কি করে জানলো যে আজ আমার জন্মদিন? এবার আমি বুঝতে পেরেছি, নুরানার হাত টাত কিছুই পড়েনি। আমাকে বাসায় নিয়ে আসার জন্য মিথ্যে বলেছে। ফাজিল মেয়ে একটা। ও যখন বলল স্যার আমার হাত পুড়ে গেছে, আমার তখন প্রচণ্ড টেনশন হচ্ছিল। আমি যে কিভাবে গাড়ি ড্রাইভ করে এসেছি সেটা আমিই বলতে পারবো না। এখন ইচ্ছে করছে ওর 2 গালে ঠাটিয়ে 2টি চড় লাগাই। নুরানা, নুরানা, এই নুরানা, কোথায় তুমি? বেরিয়ে এসো। আমি জানি তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো। বেরিয়ে এসো বলছি। আমি যদি তোমাকে খুঁজতে যাই তাহলে তোমার খবর আছে। নুরানা আমার ডাকে সাড়া দিচ্ছে না, তার মানে ও ভয় পেয়ে আছে। থাক, এখন কিছু বলবো না। পেটে প্রচণ্ড ক্ষুধা। দুপুর গড়িয়ে গেছে, অনেক সময় হয়েছে। এখন 3:30 বাজে। ইন্টারভিউ নিতে গিয়ে লাঞ্চ করা হয়নি। ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করি, তারপর নুরানাকে দেখে নিব। আমার মিথ্যে বলার পরিমাণ ফল কি হবে সেটা সে নিজেই দেখতে পারে। শালি খবিস। আমি ফ্রেশ হয়ে আবার ডাইনিংয়ে আসলাম। আমার জন্য খাবার রেখে দিয়েছে ঢাকনা দিয়ে। আমি খাবারের ঢাকনা উঠালাম। ঢাকনার সাথে আর একটা ভাঁজ দেওয়া কাগজ পেলাম, কস্টেপ দিয়ে আটকানো। কাগজটা খুললাম। এগেইন সরি স্যার, আপনাকে মিথ্যা বলে অফিস থেকে ডেকে আনার জন্য। আমি জানি আমি যদি মিথ্যা না বলতাম তাহলে আপনি আসতেন না। আপনি অফিসে যাওয়ার পর আপনার রুম গোছাতে গিয়েছিলাম আপনার রুমে। তখন টি টেবিলের উপর আপনার একটা এনআইডি কার্ডের জেরক্স কপি পেয়েছি। সেখানে দেখলাম আজ আপনার জন্মদিন। আমি চলে গেলাম ড্রাইভার ভাইয়ের বউয়ের কাছে। তার কাছ থেকে জানতে পারলাম আপনি মাটন বিরিয়ানি, ইলিশ মাছ ফ্রাই খেতে পছন্দ করেন। এরপর ড্রাইভার ভাইকে বাজারে পাঠিয়ে বাজার করিয়েছি। আবারও সরি স্যার, রান্না করতে আর সব কিছু অ্যারেঞ্জ করতে একটু দেরি হয়ে গেছে। আমি চেয়েছিলাম লাঞ্চ টাইমে আপনাকে ডাকবো, কিন্তু সব কাজ একা একা করে একটু দেরি হয়েছে। স্যার, আপনার জন্য মাটন বিরিয়ানি, ইলিশ মাছ ফ্রাইয়ের সাথে পায়েসও করেছি। প্লিজ স্যার, আপনি খাবেন সবটা, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনার জন্মদিনটা শুভ হোক। দোয়া করি সারা জীবন আপনি হাসি খুশি থাকেন, কোনো দুঃখ যেন আপনাকে গ্রাস না করে। জন্মদিনটা আপনার জীবনে বারবার ফিরে আসুক। রাতের বেলায় আপনার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। আপনার সাথে রাতেই দেখা হবে, তার আগে আমি আপনার সামনে আসবো না। ইতি, নুরানা। চিরকুটটা পরে মনটা ভালো হয়ে গেল। নুরানার উপর আমার আর কোনো রাগ নেই। আমার জন্মদিনের নুরানা এমন একটা সারপ্রাইজ দিবে সেটা আমি কল্পনাও করিনি। কিন্তু রাতের বেলা আবার কি সারপ্রাইজ দিবে আল্লাহই জানে। মেয়েটা পুরো পাগলি টাইপ। দূর, সারপ্রাইজের কথা পরে ভাবলেও চলবে। ক্ষুধা লেগেছে, আগে খেয়ে নিই। বিরিয়ানি মুখে দিলাম, হেভি টেস্ট। আমি পুরো বিরিয়ানি খেয়ে নিলাম। ইলিশ মাছটা অনেক মজার হয়েছে। পায়েসের স্বাদটা একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে এই পায়েসের স্বাদ আমি ছোটবেলায় পেতাম, আমার ছলনাময়ী মায়ের হাতে স্বাদের পায়েস। কিন্তু নুরানা তার মতো পায়েস রান্না করলো কি করে? কে এই নুরানা? আচ্ছা, নুরানার একটা ডায়েরি আছে তো আমার কাছে, ওটাতেই হয়তো নুরানার সকল রহস্য আছে। ও শিট, সেটা তো আমি অফিসে ফেলে এসেছি। আমি এখনই আবার অফিসে যাব। আরও একটা কাজ বাকি আছে। নুরানার একাডেমি সার্টিফিকেটগুলো তো আমার রুমেই রেখেছিল, সেগুলো নিয়ে বের হব। নুরানার ভর্তি ফর্ম অনলাইনে পূরণ করে দিয়ে আসি। নুরানার ফাইলটা নিয়ে আবার বের হলাম অফিস থেকে। ডায়েরিটা নিয়ে অনলাইনের দোকানে আসলাম। ঢাকা ভার্সিটি ফর্ম পূরণ করলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। ভিতরে ঢুকে দেখি লিভিং রুমটা লাল, নীল, সবুজ, হলুদ মরিচ বাতিতে সজ্জিত হয়ে উঠেছে। নুরানা এসব কেন করছে? ওর মাথায় ঠিক কি চলছে? পুচকি একটা মেয়ে, তার মাথায় এইসব চিন্তা কোথা থেকে আসে? এবার নুরানার সাথে কথা বলা উচিত। আমার ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে এবার। আমি নুরানার রুমে আসলাম ওকে খুঁজতে, কিন্তু পেলাম না। রুমে যেহেতু নেই সেহেতু নিশ্চয়ই কিচেনে আছে। চলে আসলাম কিচেনে। হ্যাঁ, ঠিক তাই, নুরানা ম্যাডাম কিচেনেই আছে। নুরানা, এসবের মানে কি? কি স্যার? বাড়িটাকে এতগুলো মরিচ বাতি দিয়ে সাজিয়েছো কেন? আপনার জন্মদিন সেলিব্রেট করব বলে। আপনার জন্য আমি নিজ হাতে কেক বানিয়েছি। দেখুন স্যার, কেকের উপর শুধু নাম লেখা বাকি।
কেকটা খুব সুন্দর হয়েছে না? দেখো নোরানা, এসব আমার পছন্দ না। তুমি আজকে আমার জন্মদিন সেলিব্রেট করো, বেশ ভালো, কিন্তু নেক্সট টাইম এই কাজ আর করে না। যে কাজ আমার পছন্দ না সেটা যদি কেউ করে তখন কিন্তু মেজাজ প্রচণ্ড খারাপ হয়। সরি স্যার, আমি জানতাম না। জন্মদিনের জন্য সামান্য আয়োজন করেছে বলে আপনার রাগ হচ্ছে? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি লিভিং রুম পরিষ্কার করছি। কেকটা যেহেতু বানিয়ে ফেলেছি সেহেতু করার তো কিছু নাই। কেকটা আমি ড্রাইভার ভাইকে দিয়ে দিচ্ছি। আমি আবার বলছি স্যার, সরি, আর কখনো এমন কাজ ভুলেও করব না। নুরানা কেকের নাম না লিখেই কিচেনে থেকে বের হয়ে যাচ্ছিল। আমি নুরানার হাত ধরে টেনে আমার খুব কাছে নিয়ে আসলাম। এখন আমার আর নুরানার মাঝে কোনো দূরত্ব নেই। নুরানা আমার চোখের দিকে তাকালো। ওর ছলো আঁকি দুটো বলছে আমার কথায় সে খুব কষ্ট পেয়েছে। কাঁদছো কেন? কই, আমি কাঁদছি না তো। কাঁদবো কেন আমি? আসলে স্যার, আমি ভুলে গিয়েছিলাম আমি আপনার রক্ষিতা। আপনার জন্য কিছু করতে হলে প্রথমে আমাকে অনুমতি নিতে হতো, কিন্তু সেটা আমি করিনি। আমাকে ছেড়ে দিন। রুমটা আমি নষ্ট করেছি, আবার আমি পরিষ্কার করে দেব। রক্ষিতা কথাটা শুনে মেজাজটা আরো বেশি গরম হয়ে গেল। নুরানার গালে একটা চর বসিয়ে দিলাম। তোর মুখে যদি আবার রক্ষিতা কথাটা শুনি তাহলে তখনই তোকে মেরে ফেলবো। ওই তোকে কে বলছে আমার বাড়িতে থাকতে? চলে যা আমার বাড়ি থেকে। আমি তো তোকে আটকে রাখিনি, তুই নিজেই নিজেকে আমার রক্ষিতা বানিয়ে রেখেছিস। তোর ফালতু বাকোয়াস আমি আর নিতে পারছি না। আমার কথাগুলো শুনে নুরানার কান্নার বেগ আরও বেড়ে যায়। নুরানা আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, স্যার প্লিজ, আপনি আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিবেন না। আমার চাচা যদি আমার ঠিকানা জানতে পারে তাহলে আবার আমাকে ধরে নিয়ে বিক্রি করে দিবে। আমি যদি আপনার আশ্রয়ে থাকি তাহলে আমার চাচা আমার কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমার বিশ্বাস। আর স্যার, আমি চাচা চাচির বাড়িতে বড় হয়েছি। চাচিকে দেখতাম তার ছেলে মেয়ের জন্মদিন ঠিক এইভাবে পালন করত। চাচি আমাকে অর্ডার করত রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ করার। আমি সবটা করতাম নিজ হাতে। আমার জন্মদিন তো কোনো দিন পালন করতে পারিনি, তাই ভাবলাম আপনার জন্মদিনটা যদি একটু স্পেশাল করি তাহলে আপনি খুশি হবেন, কিন্তু বুঝতে পারিনি আপনি রেগে যাবেন। নুরানার কান্না যেন আমার বুকের বাঁ পাশটায় ব্যথার কারণ হয়েছে দাঁড়াচ্ছে। আমি নুরানাকে তুলে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বুকে জড়িয়ে নিলাম। সরি নুরানা, আমি বুঝতে পারিনি। আমার কথায় তুমি হার্ড হবে। আর কান্না করো না প্লিজ। তোমার রুমটা সাজানো আমার খুব পছন্দ হয়েছে। আবার যাও, কেকে নাম লেখার কাজটা কমপ্লিট করো। এরপর আমরা দুজন একসাথে মিলে কেক কাটবো। নুরানা আমাকে ছেড়ে দিয়ে খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। এবার যাও, কাজটা তাড়াতাড়ি শেষ করো। ও হ্যাঁ শোনো, তোমার ভর্তি ফর্ম আমি অনলাইনে পূরণ করে আসছি। ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কিছু বই কিনে এনেছি। আজ থেকে মন দিয়ে তোমাকে বই পড়তে হবে। আমি চাই তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পাও, লেখাপড়া করে প্রতিষ্ঠিত হও। তারপর চাচিকে উচিত জবাব দাও। তাকে বোঝাতে হবে তুমি অসহায় না, চাইলে তুমিও সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারো। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন আমি সেটাই করব। চলে আসলাম কিচেনে। কেকে দুহিন হ্যাপি বার্থডে লেখা শেষ করে রুমে আসলাম। আমার ট্রলি ব্যাগ খুলে একটা লেহেঙ্গা পেলাম। গত বছর আমার চাচু আমাকে ঈদে কিনে দিয়েছিল, কিন্তু পরার সাহস হয়নি, কারণ চাচি যদি দেখতো আমি এত দামি একটা লেহেঙ্গা পরেছি তাহলে আমাকে তো মারতোই, সাথে চাচুকে অনেকগুলো কথা শোনাতো। তাই আর পরা হয়নি, কিন্তু মনে হচ্ছে আজ লেহেঙ্গাটা কাজে আসবে। আমি ঝটপট পরে ফেললাম লেহেঙ্গা। চুলগুলো ছেড়ে দিলাম, চোখে হালকা কাজল দিলাম, ঠোঁটেও হালকা করে লিপস্টিক পরলাম। তারপর তুহিন স্যারের রুমে আসলাম। স্যার, আমি রেডি হয়ে আসছি, এরপর আপনি রেডি হন, তারপর আমরা কেক কাটবো। আমি নোরানার দিক থেকে চোখ সরাতে পারছি না। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে নোরানাকে। আমার চোখ দুটো আটকে গেছে ওর কাজল কালো মায়াবী চোখের মাঝে। নোরানা আমার মুখের সামনে তুড়ি বাজালো। স্যার কি হলো, আমার দিকে তাকিয়ে আছেন কেন? উঠুন, রেডি হন। তোমাকে খুব সুন্দর লাগছে, এক কথায় রূপকথার অ্যাঞ্জেলের মতো লাগছে। থ্যাংক ইউ স্যার। নোরানা একটা কথা বলো তো। কি কথা স্যার? আমি তোমার জন্য যে ড্রেসগুলো অর্ডার করেছিলাম সেগুলো তুমি এখনো হাতে পাওনি? হ্যাঁ পেয়েছি তো, আজকে সকালে পেয়েছি। আপনি অফিসে যাওয়ার পর ডেলিভারি বয় দিয়ে গেল। ড্রেসগুলো পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে স্যার। এর আগে কোনো দিন আমি এত দামি ড্রেস পরিনি। আবার আপনাকে ধন্যবাদ। হয়েছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এবার তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। ওকে স্যার। আমি নিচে এসে ড্রাইভার ভাইয়াকে আর তার বউকে ডাক দিলাম। আমার ডাক শোনা মাত্রই তারা দুজনে চলে আসলো।
ড্রাইভার ভাইয়ের বউ টুম্পা আমাকে দেখে হা হয়ে তাকিয়ে বলল, আরে আপা আপনাদের পরিলাহান দেয়, কিন্তু আপা আপনার সাজনে মনে হয় কিছু একটা কম আছে। টুম্পা তুমি আমার সাজ ভেতরে এসে দেখো, তারপর ভালো করে চেক করে বলো ঠিক কি কম আছে। আর একটা কথা, তোমাকেও খুব সুন্দর লাগছে। ওরা দুজন ভেতরে আসলো। টুম্পা লজ্জা মাখা মুখ নিয়ে বলল, হ আপা আমি জানি আমি অনেক সুন্দরী, কিন্তু আপনার লাহান এত সুন্দরী না। এইবার পাইছি আপনার সাজনে কি কম আছে। আপনার কপালে টিপ নাই, কারণ আমার টিপটা আপনার কপালে দিয়া দিই। টুম্পা ওর কপাল থেকে টিপটা তুলে আমার কপালে পরিয়ে দিল আর বলল, হাই মে মার যাও। এইবার আপনারে একদম হিন্দি সিনেমার নায়িকা গোলাহান লাগে। টুম্পা, তুই চুপ করবি? স্যার কিন্তু আসতে আছে। হিন্দি সিরিয়াল আর সিনেমা দেখতে দেখতে তোমার মাথাটা পুরা গেছে। তুমি চুপ করো, আমি মিশা কথা কই নাই তো। আপা আর একখান কথা। কি কথা টুম্পা, বলো তুমি, আমি কিছু মনে করব না। আপনার হাতে যদি রেশমি চুড়ি থাকতো তাহলে আর একটু বেশি মানাইতো। দুঃখের বিষয় আপা, আমার রেশমি চুড়ি নাই, থাকলে আপনারে দিতাম। এই যে আপনার ড্রাইভার ভাই এক নম্বরে কদু আজাদ, আমারে কিছু কিনা দিতে চাই না। টুম্পা, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোকে রেখে চলে যাব। তোমাকে যেতে হবে না, টুম্পা তো ঠিকই বলেছে। তুমি কেন মেয়েটাকে কিছু কিনে দাও না? স্যার, টুম্পার কথা বিশ্বাস করবেন না। আমি ওকে গত সপ্তাহে অনেক কসমেটিক কিনে দিয়েছি। হয়েছে, আর আপনাদের ঝগড়া করতে হবে না। স্যার এসে গেছে, এবার আমরা কেক কাটবো। ওয়াও স্যার, আপনাকে পাজামা পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ, চলো আমরা কেক কাটি। আমি নুরানার হাতে ছুরিটা দিয়ে বললাম, কেকটা তুমি কাটো। না স্যার, কেক আপনি কাটবেন। আমি হাততালি দিব আর বলবো হ্যাপি বার্থডে তুহিন স্যার। ওকে। আমি মোমবাতি ফু দিয়ে নিভিয়ে কেকটা কাটা শুরু করলাম। হ্যাপি বার্থডে তুহিন স্যার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। স্যার, আমি আপনাকে কেক খাইয়ে দেই? হ্যাঁ দাও। নুরানা আমাকে কেক মুখে তুলে খাইয়ে দিল। এরপর আমি নুরানাকে খাইয়ে দিলাম। নুরানা 2 টুকরো কেক নিয়ে ড্রাইভার আর তার বউকে খাইয়ে দিল। নুরানার মুখে খুশির ঝলক লেগেই আছে। ওকে দেখলে মনে হয় না ওর মাঝে কষ্টের পাহাড় জমে আছে। এবার আমরা সবাই মিলে একসাথে ডিনার করব। টুম্পা আর ড্রাইভার ভাই আসুন, ডাইনিংয়ে এসে বসুন। না না ম্যাডাম, আপনি আর স্যার ডিনার করেন, আমরা বাসায় যাই। স্যারের সাথে একসাথে বসে খাবো? অসম্ভব, পারবো না আমরা। এই টুম্পা, চল বাসায় যাই। দাঁড়াও তোমরা, তোমাদের যেতে হবে না। এসো, আজ আমরা না 4 জন একসাথে ডিনার করি। মনে করো না আমরা 4 জন একই পরিবারের লোক। একসাথে খাওয়ার আনন্দ তো কোনোদিন পাইনি। আজ যখন সুযোগ হয়েছে সেটাকে মিস করতে চাই না। স্যার, আপনি মহান। আসছি স্যার। সত্যি বলতে কি জানো, ছোটবেলা থেকে বাবা ছাড়া আপন বলতে কেউ ছিল না, তাই হয়তো পরিবারের মানেটা ঠিক বুঝতে পারিনি। এই নুরানা আমার বাড়ি আসার পর থেকে পরিবার ব্যাপারটা বড্ড মিস করছি। ডিনার করা তো শেষ। টুম্পা কি করবে এখন? থাকবে নাকি চলে যাবে? আপা আপনার লগে গপ্প করতে তো ভালোই লাগে, কিন্তু আমার কত মশাই যাইতে চাই। ওকে, আজ যাও, আগামীকাল আমরা গল্প করব। টুম্পা আর ড্রাইভার ভাই চলে গেল। আমিও সব কিছু গুছিয়ে রেখেছি। এবার নিজের রুমে গিয়ে একটু বই পড়ব। নুরানা, থ্যাঙ্কস। কিসের জন্য? আমার জন্মদিনটা স্পেশাল করার জন্য। আমার সাথে ঘুরতে যাবে? এত রাতে ঘুরতে যাবেন? তুমি না চাইলে থাক। যাও, এবার গিয়ে বই পড়ো। তোমাকে ভার্সিটিতে চান্স পেতে হবে। স্যার, আমি আপনার সাথে ঘুরতে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি বাইকে ঘুরতে চাই। বাইক চালাতে পারেন? হ্যাঁ পারি, চলো তাহলে। চলুন। তুহিন স্যার বাইকটা বের করলো। বাইকে ওঠো। আর একটা কথা, আমার সাথে ঘুরতে বের হয়েছ, এখন আমাকে স্যার স্যার ডাকা যাবে না, তাহলে কিন্তু কেস খেতে হবে। তাহলে কি বলে ডাকবো? পাবলিকের সামনে কোনো কথাই বলবে না, কথা শুধু আমি বলবো। তুমি যে পরিমাণে বাচাল, না জানি কখন কোন বেফাস কথা বলে ফেলো। থাক, তাহলে আমি আর ঘুরতে যাব না, আপনি বরং ঘুরে আসুন। বাইকে বসেছো, আমাকে শক্ত করে ধরে বসো। তুমি রাগ করলে আমার কি? আমি তো আর মিথ্যে বলিনি, সত্যিটাই বলেছি। তুমি একটা বেশি কথা বলো, এটা অভ্যাসটা তোমার পরিবর্তন করা উচিত। স্যার, এবার কিন্তু আপনি আমাকে ঠান্ডা মাথায় অপমান করছেন। আমার কিন্তু কান্না পাচ্ছে। এই না, একদম কাঁদবে না। তুমি কি আমাকে পাবলিকের হাতে গণধোলাই খাওয়াতে চাও? না সরি, আর কোনো কথা বলবো না। আমাকে ধরে বসো, আমি বাইক দ্রুত ড্রাইভ করব। রাতে রাস্তা তেমন গাড়ি থাকে না, তাই জোরে চালাবো। আবার বাসায় ফিরতে হবে তো। নুরানা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। মনে হলো আমার হার্টবিট মিস করলো। এটা কি হলো?
আমি কি একটু একটু করে নুরানার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি? না না, এটা অসম্ভব। মনকে আশকারা দেওয়া একদমই চলবে না। নুরানা আমার থেকে বয়সে অনেক ছোট। আমি চাই না ওর সাথে আমার কোনো সম্পর্ক হোক। আমার মতো আমার সন্তানও মাহারা হয়ে কষ্ট পাক। আমি নুরানার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দিব। তারপর ও যাকে খুশি তাকে বিয়ে করুক, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আমরা কোথায় যাচ্ছি? চুড়ি কিনে যাব। তোমার নাকি চুড়ি নেই? আজ তোমাকে অনেকগুলো চুড়ি কিনে দিব। সত্যি? কিন্তু এত রাতে চুড়ির দোকান খোলা আছে? গিয়ে তো দেখি পাই কিনা। যদি না পাই তাহলে কালকে কিনে দিব। একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না খুব আইসক্রিম খেতে মন চাইছে। ওকে, খাবে? আইসক্রিম পাওয়া যাবে। আগে আমরা চুড়ি কিনে আসি। অনেক খোঁজাখুঁজি করে একটা দোকান খোলা ফেলাম। নুরানাকে বললাম চুড়ি পছন্দ করো। ও শুধু 1 মুঠ চুড়ি পছন্দ করলো। আমি ওর জন্য আরও 9 মুঠ চুড়ি পছন্দ করলাম। এতগুলো চুড়ি পছন্দ করছেন কেন? সবগুলোই আমার পছন্দ হয়েছে। সবগুলো তোমার জন্য। কিন্তু এতগুলো চুড়ি কিনে টাকা নষ্ট করার কি দরকার? 1 মুঠোই তো যথেষ্ট। চুপ, তোমাকে না বলছি কোনো কথা বলবে না। আমার কথা শুনে দোকানদার একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে ম্যাম, নিন না। আপনার হাজবেন্ড ভালোবেসে আপনাকে চুড়ি কিনে দিতে চাইছে আর আপনি নিতে চাইছেন না? অদ্ভুত ব্যাপার। আমার দোকানে অনেক কাস্টমার আসে, ওয়াইফ একটার স্থানে কয়েকটা পছন্দ করে, কিন্তু হাজবেন্ড কিনে দিতে চায় না। আর আপনার হাজবেন্ড কিনে দিতে চাইছে আর আপনি নিতে রাজি হচ্ছেন না। হাজবেন্ডের টাকা খরচ হবে বলে। স্যার, আপনি খুব লাকি, এমন একটা বউ পেয়েছেন। দোকানদারের কথা শুনে আমি আর নুরানা দুজনার দিকে অবাক হয়ে তাকালাম। নুরানা কিছু বলতে যাবে তার আগে আমি বললাম, দোকানদার তো ঠিকই বলছে, তোমাকে আমার টাকার কথা চিন্তা করতে হবে না। কই দেখি তোমার হাত, আমি তোমাকে চুড়ি পরিয়ে দিই। নুরানা ওর 2 হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ওর 2 হাতে 2 মুঠ চুড়ি পরিয়ে দিলাম। তোমার হাত দুটো খুব সুন্দর লাগছে। এবার আর কিন্তু বলতে পারবে না আমি তোমাকে কিচ্ছু কিনে দেই না। যাপ বাবা, আমি আবার কখন বললাম আমাকে কিছু কিনে দেন না? এই যে আজকে তুমি ড্রাইভার আর তার বউয়ের সামনে বললে তোমার চুড়ি নেই, তার মানে কি দাঁড়ায় আমি তোমাকে কিচ্ছু কিনে দেই না? এবার আমার মাথা ঘুরছে। আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলুন। হঠাৎ মাথা ঘোরাবে কেন? শরীর কি খুব খারাপ লাগছে? না, আপনার কথা শুনে মাথা ঘুরছে। ওকে ওকে, আর মাথা ঘোরাতে হবে না। চুরির দাম কত হলো? 400 টাকা। মাত্র 400 টাকা? নুরানা আর কিছু কিনবে? না, আর কিছু লাগবে না। লাগবে তো, আমি জানি। ভাই, কপালে পরা টিপ দেন তো। আপনার কাছে টিপের যতগুলো কালার আছে সবগুলো দিন। দোকানদার কয়েক পাতা টিপ দিল। এরপর দাম আসলো 500 টাকা। আমি টাকা দিয়ে নুরানাকে নিয়ে এবার আইসক্রিম খেতে আসলাম। আপনি দোকানদারের ভুলটা ভাঙলেন না কেন? কি ভুল ভাঙাবো? সে আমাদের হাজবেন্ড ওয়াইফ মনে করেছে। আপনি তাকে কেন বললেন না আমরা হাজবেন্ড ওয়াইফ নই? তুমি একটা মাথা মোটা। আরে পাগলি, আমি যদি বলতাম তুমি আমার বউ না, তাহলে পাবলিকের ধোলাই খেতে হতো। কেন? পাবলিক ধোলাই দিবে কেন? এত রাতে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে বের হলে পাবলিক মনে করে তারা দুজন স্বামী আর স্ত্রী। এবার বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। আমার আইসক্রিম খাওয়া শেষ, এবার চলুন বাড়ি ফিরি। ওকে, বাইকে বসো। আমাকে আগের মতো ধরে বসো। নুরানা বাইকে বসলে আমি বাইক স্টার্ট দেই। কিছু দূর আসতেই আমাদের বাইক থামালো। 2 জন বাইক চালক, ওরা মোট 4 জন। ওরা বাইক থেকে নেমে বলল, তোদের কাছে যা যা আছে সব কিছু দিয়ে দে। আগে বাইক থেকে নেমে বাইকের চাবি দে। বুঝতে পারলাম ওরা ছিনতাইকারী। আমি বাইকের চাবি, ওয়ালেট, মোবাইল, রিচ, ওয়াচ সবটা দিয়ে দিলাম। এরপর নুরানাকে বলল, কি ম্যাডাম, কথা কানে যায় না? আপনি দিচ্ছেন না কেন? নুরানা চুরির ব্যাগটা দিতে যাবে, তখন আমি বললাম, দেখুন আপনারা আমার সব কিছু তো নিয়েই নিছেন, ওর কোনো কিছু নিয়েন না। ওর ব্যাগে আছে কয়েক মুঠ রেশমি চুড়ি, সেগুলো আপনাদের কাজে আসবে না। চুপ করুন না, নিতে চাইছি নিক, কোনো ঝামেলা করার দরকার নেই। ওই শালা, দেখ তোর বউ কত বুদ্ধিমতী। ভাবি সত্যি ব্যাগে রেশমি চুড়ি আছে? বিশ্বাস না হলে আপনিই দেখে নিন। নুরানা, তুমি ওদের চুরি দেখাচ্ছ কেন? এবার আপনারা চলে যান। আমাদের দেখতে দিবে না? তার মানে ওই ব্যাগে মূল্যবান কিছু আছে। দেখি ব্যাগ দে। ওরা নুরানার থেকে ব্যাগটা নেওয়ার সময় আমি ধরে ফেলি আর বলি, তোরা হয়তো জানিস না আমি কে। আমি হলাম তুহিন তালুকদার, এই শহরের বিজনেস আইকন। তোদের নাম আমি থানায় গিয়ে মামলা করব। কথাটা বলতে বাকি, কিন্তু আমার হাতে ওদের ছুরি চালাতে দেরি হলো না। আমার হাতে একটা ছুরি পোঁচ দিল। ওই তোরা তাড়াতাড়ি পালা। ওয়ালেটের টাকাগুলো বের করে ওয়ালেটে ফেরত দে, ফোনটাও দিয়ে দে, এরপর চল। ওরা আমার বাইক নিয়ে চলে গেল। ওয়ালেট ফেরত দিল। ভালোই হলো, ওয়ালেটে আমার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনআইডি কার্ড সবগুলো ছিল। এতগুলো হারালে একটা বিপদে পড়তাম। ফোনটা নিয়ে গেলে ওরা বিপদে পড়বে, তাই ফোনটা আবার ফেরত দিল। স্যার, আপনার হাত থেকে অনেক রক্ত বের হচ্ছে, এখনই হসপিটালে যাওয়া উচিত। আপনার কি দরকার ছিল আমার চুরির ব্যাগের জন্য ওদের আটকানো? আপনি যদি ওদের বাধা না দিতেন তাহলে ওরা আপনার হাতে ছুরি দিয়ে আঘাত করতো না। ইস,
রক্ত বের হয়েই যাচ্ছে। কি করি কি করি, আমার গায়ে তো ওড়না আছে। আমি আমার ওড়না খুলে স্যারের হাত পেঁচিয়ে দিলাম। এটা তুমি কি করলে? এত সুন্দর একটা ওড়না তুমি নষ্ট করে ফেললে। এই ওড়না তুমি আর ব্যবহার করতে পারবে না, রক্তের দাগ লেগে গেছে। চুপ করুন তো, মানুষের জীবনের থেকে ওড়না বড় হয়ে গেল বুঝি? আমি একটা রিক্সা ডাক দিলাম। মামা এদিকে আসুন, আমাদের একটু সাহায্য করুন। আমাদের নিয়ে কাছে পিঠে একটা হসপিটালে চলেন, আমরা ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। ওনার হাতে ছুরি চালিয়ে দিয়েছে। রিক্সাওয়ালা মামা তুহিন স্যারকে ধরে রিক্সায় উঠিয়ে দিল। আমি স্যারকে ধরে বসলাম। রিক্সাওয়ালা মামা একটা হসপিটালের সামনে এসে রিক্সা থামালো। এরপর বলল, যান মামা, স্যারকে নিয়ে ভিতরে যান, বাইরে অপেক্ষা করি, আবার আপনাদের বাসায় পৌঁছে দিব। মামা আমাদের কাছে কিন্তু টাকা নেই, আপনাকে এখন টাকা দিতে পারবো না। আরে মামা, সেজন্যই তো অপেক্ষা করব। চিন্তায় হলে সব কিছু নিয়ে যায়, আমি জানি। আমার টাকা লাগবে না, আপনাদের সাহায্য করতে পারছি, এতেই আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন। তাড়াতাড়ি যান মামা, স্যারের হাত থেকে কিন্তু অনেক রক্ত বের হচ্ছে। এটা একটা সরকারি হাসপাতাল। আমি স্যারকে নিয়ে ভেতরে আসলাম। এমার্জেন্সিতে একজন ডক্টর আর একজন নার্স ছিল। আমাদের দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে ওনার। আমি তাদের সবটা খুলে বললাম। তুহিন স্যারকে তারা একটা ইঞ্জেকশন দিবে। নার্স ইঞ্জেকশন রেডি করে স্যারকে বলল, দেখি আপনার হাতটা, ইঞ্জেকশন পুশ করব। তারপর কাটা স্থানে সেলাই দিবে। ইঞ্জেকশনের কথা শুনেই তুহিন স্যারের ফেসের এক্সপ্রেশন খারাপ হয়ে গেল। এই না না, আমাকে ইঞ্জেকশন দিবেন না প্লিজ। ইঞ্জেকশনে আমি খুব ভয় পাই। নুরানা প্লিজ, তুমি ওনাকে নিষেধ করো। হায় কপাল, এত বড় ধেরে খোকা হয়েও ইঞ্জেকশন নিতে ভয় পাচ্ছে। আপনার কিচ্ছু হবে না, আমি আছি তো। নার্স ম্যামকে তার কাজটা করতে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি ইঞ্জেকশন দিন। নুরানা তুমি আমার হাতটা ধরে থাকো। ওকে, আমি আপনাকে ধরে আছি, ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। তুহিন স্যার আমাকে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে চোখ মুখ খিচে আমার বুকে তার মাথা রাখলো। নার্স ইঞ্জেকশন দিচ্ছে। লা ইলাহা লা ইলাহা, আল্লাহ বাঁচাও। স্যারের কাণ্ড দেখে আমি আর নার্স দুজনেই হেসে দিলাম। ইঞ্জেকশন দেওয়া শেষ হলে নার্স বলে, আপনার হাজবেন্ড তো দেখি ভীতু টিম, সামান্য একটা ইঞ্জেকশনে এত ভয় পায়। সেলাই দেওয়ার সময় না জানি কি করে। ইঞ্জেকশন দেওয়া শেষ? হ্যাঁ শেষ, এবার কিন্তু সেলাই দিব, আমাকে বাধা দিতে পারবেন না। ঠিক আছে সিস্টার, ওয়েট। নুরানা আমার ফোন দিয়ে ম্যানেজারকে কল করে আসতে বলো। দিন ফোনটা, আমি কল করি। তুহিন স্যার তার ফোনটা আমাকে দিল। আমি ম্যানেজারকে কল করে আসতে বলেছি। হসপিটালের ঠিকানা বলেছি। ম্যানেজার বলল আধা ঘন্টার মধ্যে আসবে। সিস্টার তুহিন স্যারের হাতে সেলাই দিচ্ছে। আমি গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম। নুরানা আমার হাতটা একটু ধরে থাকো, আমার খুব ভয় করছে। কখন এমন পরিস্থিতির মধ্যে পরিণত, তাই মনে সাহস নেই। আপনি যে এত ভীতু সেটা আপনাকে দেখে বোঝা যায় না। আমি তো মনে করতাম আপনি খুব সাহসী একজন মানুষ। আমার কাজ শেষ, এবার ডাক্তারের কাছে যান, ডক্টর ওষুধ লিখে দিবে। এর মধ্যে আপনার কাজ শেষ? কিন্তু আমি তো কিছুই টের পেলাম না। আপনার হাতে অবশ করা লোকাল ইঞ্জেকশন দিয়েছি, তাই টের পাননি, কিন্তু ঘন্টাখানিক পর পাবেন। তখন কাটা স্থানে ব্যথা হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিকমতো ওষুধ নেবেন, ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ সিস্টার। ওয়েলকাম। চলুন ডাক্তারের কাছে যাই। হ্যাঁ চলো। ডক্টরের কাছে আসার পর ওষুধ লিখে দিন। 7 দিনের ওষুধ দিয়েছে। ড্যামেজারের কল করলো। এসেছো? জি স্যার, আপনারা কোথায়? আমরা ইমার্জেন্সি ওয়ার্ডে আছি, তুমি সেখানে আসো। ফোনটা কেটে দিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে ড্যামেজার দাঁড়ানো। আমি হাত দিয়ে ইশারা করে ডাক দিলাম। স্যার এখন কেমন আছেন? জানি না কেমন আছি, চলো এবার আমরা বের হই। তোমার কাছে টাকা আছে তো? স্যার এখন কেমন আছেন? তোমাকে ডেকেছি কারণ ওষুধ কেনার মতো টাকা আমার কাছে নেই। তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। আমরা দুজন রিক্সায় বসি। ড্যামেজের ওষুধ কিনতে গেল। নুরান আমাকে ধরে নিয়ে সে রিক্সায় উঠলো। রিক্সাওয়ালা মামা আমাদের জন্য এত সময় অপেক্ষা করে আছে। একটা ব্যাপার স্পষ্ট, আজও পৃথিবীতে ভালো মানুষ আছে। মামা কোথায় যাবেন? মামা একটু সময় ওয়েট করেন, আমার ম্যানেজার ওষুধ কিনতে গেছে, এক্ষুনি এসে পড়বে। ড্যামেজার ওষুধ নিয়ে আসলো। আমি ড্যামেজারের কাছ থেকে আরও 500 টাকা নিলাম। ড্যামেজারকে বিদায় দিলাম। নুরানা আমাকে ধরে বসে আছে। একটু পর বাসার সামনে এসে রিক্সা থামলো। আমি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে 500 টাকা দিলাম, কিন্তু সে টাকা নিতে রাজি হয়নি। আরে মামা, আমি আপনার টাকা নিতে পারবো না। আজ আপনি বিপদে পড়েছেন, আপনাকে আমি আল্লাহর জন্য সাহায্য করেছি, এর প্রতিদান আল্লাহ আমাকে দিবে। আল্লাহ না করুক আমারও এমন বিপদ তো হতে পারে।
আজ আমি আপনাকে সাহায্য করেছি, সেদিন আপনার মতো কেউ একজন আমাকে সাহায্য করবে। রিক্সাওয়ালা মামার কথা শুনে মনটা ভরে গেল। মানুষ গরিব কিন্তু তার মনটা কত বিশাল। আমি জোর করে মামাকে টাকাটা দিলাম। মামাকে বললাম, মামা আমি আপনাকে খুশি হয়ে টাকাটা দিলাম, আপনি এই টাকাকে ভাড়া হিসেবে নিয়েন না, মনে করেন আমিও আপনাকে সাহায্য করলাম। আমার ওয়ালেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে তার হাতে দিয়ে বললাম, মামা আপনি সত্যি একজন ভালো মনের মানুষ, আপনার যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় এই ঠিকানায় আসবেন, আমি আপনাকে সাহায্য করব। এই কার্ডে আমার ফোন নম্বরও দেওয়া আছে, চাইলে আপনি আমাকে ফোন করতেও পারেন। এবার আমরা আসি। মামা আপনি অনেক ভালো মানুষ আছেন, আমিও আসি, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরানা কাঁধে ভর দিয়ে তুহিন তালুকদারের বাসায় ঢুকলো। নুরানা তাকে বেডে শুইয়ে দিল। আমার হাতে একটু একটু করে ব্যথা বাড়ছে। আপনাকে কে বলেছিল ওদের কাছে বাধা দিতে? আপনি যদি বাধা না দিতেন তাহলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। সিনেমার নায়কের মতো হিরোগিরি দেখাতে গিয়েছিল। আপনার হাতে ছুরি দিয়ে আঘাত করার বদলে যদি পেটে দিত তখন কি হতো? একবারও ভেবেছেন সেই কথা? তাহলে ভালোই হতো, একেবারে মরে যেতাম। এই পৃথিবীতে তুহিন তালুকদার বলে আর কেউ থাকতো না। আপনার মরার শখ হয়েছে? আমি মেরে দেই আপনাকে? ওই তুমি এগুলো কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পাগলের ডক্টর ডাকতে হবে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আজকে আপনার যদি কিছু একটা হয়ে যেত তাহলে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না। ভাবতাম আমার জন্যই আপনার করুণ পরিণতি হলো। আচ্ছা বুঝেছি, এবার যাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো, তারপর আমাকে ওষুধগুলো বুঝিয়ে দাও। ওকে, যাচ্ছি। নুরানা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার তুহিনের রুমে আসলো। তুহিনকে মেডিসিনগুলো বুঝিয়ে দিল। নুরানা সোফায় বসে পড়ল। কি হলো, তুমি সোফায় বসে পড়লে যে? রাত অনেক হয়েছে, এবার ঘুমাতে যাও। আজ আমি সোফায় ঘুমাবো? আপনি অসুস্থ, আপনাকে একা রেখে যাই কি করে? আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমার কোনো কিছুর প্রয়োজন হলে তোমাকে ডাকবো। শুভরাত্রি। ওকে, গুড নাইট। নুরানা নিজের রুমে আসলো ঠিকই, কিন্তু ঘুম নামক বস্তুটা আজ আর মনে হয় নুরানার চোখে ধরা দিবে না। তুহিনের এমন অবস্থা হওয়ার জন্য নিজেই দোষ দিচ্ছে। রাতের বেলা যদি তার সাথে না বের হতাম তাহলে হয়তো এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। আমি আর কখনোই কোনো পাগলামিতে সায় দিব না। অন্যদিকে তুহিন তালুকদার বেঘুরে ঘুমাচ্ছে। ডক্টর পেইন কিলারের সাথে ঘুমের মেডিসিন দিয়েছে। নুরানা আবার তুহিন তালুকদারের রুমে আসলো। এসে দেখে তুহিন ঘুমিয়ে পড়েছে। নুরানা আস্তে আস্তে তার বেডের দিকে এগিয়ে আসলো। খাটের পাশে ফ্লোরে বসে পড়ল। এরপর কিছু সময় তুহিন তালুকদারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। লোকটাকে ঘুমন্ত অবস্থায় মনে হয় একদম নিষ্পাপ একটা মানুষ। কি মায়াবী চেহারা, ঠোঁটে কোণে হাসি যেন লেগেই থাকে, অথচ এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। বুকের মাঝে এক পাহাড় কষ্ট জমিয়ে রেখেছে। কথাগুলো ভাবতে ভাবতে নুরানা তুহিন তালুকদারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ তুহিন তালুকদারের নুরানার হাত ধরে ফেলল আর বিড়বিড় করে বলছে, বাবা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি যে বড্ড একা, একাকিত্ব আমাকে একটু একটু গ্রাস করছে। হয় তুই আমার কাছে থেকে যাও, না হয় আমাকে তোমার কাছে নিয়ে নাও। নুরানা বারবার তুহিন তালুকদারের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না নুরানা। যতই তার হাত টানছে তুহিন তালুকদার ততই শক্ত করে হাত ধরে রাখছে। এক পর্যায়ে তুহিন তালুকদার নুরানার হাত ধরে নিজের গালের নিচে রেখে দুই হাতে শক্ত করে ধরে রেখেছে। এই কি স্যার, স্যার আমাকে এত শক্ত করে ধরে আছে কেন? মনে হচ্ছে আমি যদি হাত ছাড়া পাই তাহলে নিশ্চিত পালিয়ে যাব। আমি আর হাত ছাড়ানোর চেষ্টা করলাম না। আমি যদি আমার হাত ছাড়াতে যাই তাহলে তুহিন তালুকদারের হাতের ব্যান্ডেজে লাগতে পারে, এরপর যদি ক্ষততে আঘাত লাগে। পরদিন সকালবেলা তুহিনের আগে ঘুম ভাঙল। চোখ খুলেই নুরানার মুখটা দেখতে পেল। নুরানার মুখটা দেখে তুহিনের মুখে এক ঝলক হাসি ফুটল। পরক্ষণেই তুহিনের মনটা আবার খারাপ হয়ে গেল। তুহিন একটা ছিটে মেরে নুরানার হাতটা সরিয়ে দিল। এরপর রাগী গলায় বলল, নোরানা তুমি আমার রুমে কেন? রাতে তোমাকে বলেছি নিজের রুমে চলে যাও, তুমি চলেও গেছিলে, তাহলে আবার আমার রুমে আসলে কি করে? নুরানা ঘুম ঘুম চোখে পিটপিট করে তুহিনের দিকে তাকিয়ে হাই তুলতে তুলতে বলল, আসলে স্যার আমার ঘুম আসছিল না, আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। আপনাকে অসুস্থ অবস্থায় রেখে আমি নিশ্চিন্তে কি করে ঘুমাই, তাই এসেছিলাম আপনাকে দেখতে, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছিলেন।
আমি আপনার মাথায় হাত রাখতেই আপনি আমার হাতটা ধরে রাখেন। বিশ্বাস করেন স্যার, হাত ছাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, বেশ জোরাজুরি করিনি। যদি আপনি ব্যথা পান। আমাকে নিয়ে বেশি চিন্তা করতে তোমাকে নিষেধ করেছি না, তবুও তুমি একই কাজ বারবার রিপিট করো। যাও গিয়ে পড়তে বসো। আপনার জন্য নাস্তা বানিয়ে পড়তে বসবো। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি আবার টুম্পাকে আমার আর তোমার জন্য রান্না করতে বলবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই, যাও গিয়ে পড়তে বসো। যদি ঢাকা ভার্সিটিতে চান্স না পাও তাহলে তোমাকে বিয়ে দিয়ে দিব। যাচ্ছি যাচ্ছি, এত ধমক দেওয়ার কি আছে? নুরানা তুহিনকে একটা ভেংচি কেটে চলে গেল। নুরানা ভেংচি দেখে তুহিন একটা মুচকি হাসি দিল। পাগলি একটা। আচ্ছা নুরানা কি আমার অভ্যাসে পরিণত হচ্ছে? না না, নুরানা আমার অভ্যাস হতে পারে না। আমি নুরানাকে নিয়ে বেশি কিছু ভাবতে চাই না। ও আমার থেকে বয়সে অনেক ছোট। এমন একটা ছোট মেয়ের সঙ্গে আমার জীবনটা বাঁধতে চাই না। নুরানা ওর আবেগের বশে আমার সাথে জড়াতে চাইবে, কিন্তু যখন নিজের মধ্যে ম্যাচুরিটি আসবে তখন আফসোস করবে। আমি কারো আফসোসের কারণ হয়ে থাকতে চাই না, আর এটাও চাই না আমার মতো আমার সন্তানও সাফার করুক। সুতরাং কারোর সাথে সংসারও করব না, আর আফসোসের কারণও হব না। সিঙ্গেল আছি, ভালোই আছি। তুহিন সকাল 9টার সময় বেরিয়ে পড়ল। নুরানা বারবার নিষেধ করেছে, কিন্তু তুহিন কারো কথা শোনার পাত্র না। সে নিজের মর্জি মতো চলে। আমার কথা শুনলো না, হাতে ব্যথা নিয়েই অফিসে চলে গেল। একদিন অফিসে না গেলে কি খুব খারাপ হতো? যা খুশি তাই করুক, তাতে আমার কি? আমি তো আর তার কেউ না যে আমার কথা শুনবে। ফাজিল পোলা একটা। আবার আমাকে বলতে আসুক নুরানা আমার হাতে ব্যথা করছে, তখন মজা দেখাবো। শালা খারুস। তুহিন তালুকদার অফিসে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে তাকে সালাম দিল। তুহিন তালুকদার সালামের জবাব দিয়ে নিজের রুমে চলে গেল। একটু পর ম্যানেজার এসে বলল, স্যার, আমাদের কোম্পানির নতুন নিয়োগপ্রাপ্তরা এসে গেছে। আমি কি ওদের পাঠিয়ে দিব আপনার কাছে? জয়েনিং লেটারে সাইন করে দিয়েছে তারা, এবার আপনার সাইন করা বাকি। ওকে পাঠিয়ে দাও। আর শোনো, আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিও। ঠিক আছে স্যার। স্যার, আপনার হাতের ব্যথা কমেছে? একটু কমেছে। ম্যানেজার চলে গেল। তুহিনের কোম্পানিতে মোট 6 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সবাইকে ম্যানেজার তুহিনের কেবিনে পাঠিয়ে দিল। সবাই তুহিনকে সালাম দিয়ে ভিতরে আসার অনুমতি চাইল। তুহিন সালামের জবাব দিয়ে সবাইকে ভিতরে আসার অনুমতি দিল। এরপর সবার সাথে কুশল বিনিময় করল। এবার আপনারা যে যার ডেস্কে চলে যান আর মন দিয়ে কাজ করেন। আমার কাছে কিন্তু সর্বপ্রথম জরুরি বিষয় হলো সততা। আমি আশা করব সবাই সততা বজায় রেখে নিজ নিজ স্থানে কাজ করে আমাদের কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই বলল, জি স্যার, আমরা সততা বজায় রেখেই কাজ করব। শান্ত আর মিস চারা, আপনারা দুজন থাকুন। আপনাদের সাথে আমি আলাদাভাবে কথা বলতে চাই। জি স্যার। সবাই চলে গেল। এরপর তুহিন তালুকদার নড়ে চড়ে বসলো। এত সময় তুহিন তালুকদারের হাতটা কারো চোখে পড়েনি। এবার শান্ত আর জারার চোখে পড়ল। যারা ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তুহিন, তোমার হাতে কি হয়েছে? জারার মুখে তুহিনও তুমি শুনে তুহিন তালুকদার প্রচণ্ড রেগে যায়। সামান্য একজন পিয়ন হয়ে বসকে নাম ধরে আর তুমি করে বলছে। শান্ত কিছুটা অবাক হলো। শান্ত অবাক হয়ে জারার দিকে তাকিয়ে আছে। তুহিন তালুকদার ক্ষিপ্ত গলায় বলল, জাস্ট শ্যাট আপ। হাউ ডেয়ার ইউ আমাকে নাম ধরে আর তুমি বলার? মিস চারা, ভুলে যেও না তুমি হলে আমার সামান্য পিয়ন। বসের সাথে বেয়াদবি করার ফল তোমাকে ভুগতে হবে। চুপচাপ বসে থাকো, তোমাকে পরে দেখে নিচ্ছি। আগে শান্তর সাথে কথা বলি। শান্ত ঠিকই বুঝতে পেরেছে যারা আর তুহিনের মাঝে কোনো একটা সম্পর্ক ছিল। তা না হলে অফিসের বসকে কেউ কোনোদিন নাম ধরে বলতো না। শান্ত অত্যন্ত বুদ্ধিসম্পন্ন একটা ছেলে, তাই আর তাদের মাঝে কি সম্পর্ক সেটা জানতে চাইল না। স্যার, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন? শিওর। আপনার হাতে কি হয়েছে? আপনার বলতে যদি প্রবলেম হয় তাহলে থাক, বলতে হবে না। অবশ্যই বলা চাই, বলতে আমার কোনো সমস্যা নেই। আসলে গত রাতে ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। ছিনতাইকারী হাতে ছুরি চালিয়ে দেয়। স্যার, আপনাকে দেখে অবাক না হয়ে পাচ্ছি না। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তবুও আপনি আজ অফিসে আসলেন। আমি আমার কাজের সাথে কখনো আপোষ করি না। কঠোর পরিশ্রম করে আজ আমি এই পর্যন্ত এসেছি। সবটাই সম্ভব হয়ে আমার আত্মবিশ্বাসী আর পরিশ্রমের কারণে। তাই সামান্য আঘাতে আমি কাতর নই শান্ত। সরি স্যার।
শোনো, তোমার দায়িত্ব কিন্তু অনেক। তোমার কাজের দক্ষতার উপর নির্ভর করবে আমার কোম্পানির ভবিষ্যৎ। মানে আমি বলতে চাইছি তুমি আমার পিএ। তোমাকে আমার সাথে সমস্ত কাজে অ্যাটেন্ড করতে হবে। বড় বড় ডিল পেতে হলে তোমাকে বেস্ট পারফরমেন্স দিতে হবে। জি স্যার, আমি বুঝতে পেরেছি। আশা করি আমি আপনাকে আশাহত করব না। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। শুধু মাঝে মাঝে আমাকে একটু সাহস দিবেন যখন আমার কনফিডেন্সে লুজ হয়ে যাবে। ঠিক তখন তুহিনের ফোনে কল আসলো বাড়ির ল্যান্ডলাইন থেকে। তুহিন ফোনটা রিসিভ করলো। হ্যালো, কিছু বলবে? আপনি কেন অফিসে গেলেন? কতবার নিষেধ করেছে অফিসে না যেতে, তবুও আপনি অফিসে গেলেন। আপনার হাতে ব্যথা করে না তো? নুরানার কথা শুনে তুহিন রাগও করতে পারছে না, কারণ সামনে বসা শান্ত আর যারা। তুহিন ওদের দুজনের দিকে জোরপূর্বক একটা হাসি দিয়ে আদরের গলায় বলল, আহা, তুমি এত টেনশনে কেন নাও সব সময়? আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। আমি লাঞ্চ করতে বাসায় আসবো। বই পড়ো তো? আপনার মাথা ঠিক আছে তো? আমার সাথে এত সুন্দর করে কথা বলছেন যে। আমি অফিসে আছি, আমার সামনে আমার অফিস স্টাফ আছে। বাসায় এসে তোমার সাথে কথা বলবো গো। তুহিন ফোনটা কেটে দিল। শান্ত মুস্কি মুস্কি হাসছে। শান্তর হাসি দেখে তুহিন একটু বিরক্ত হলো, কিন্তু সেটা শান্তকে বুঝতে দিল না। হাসছো কেন শান্ত? নিশ্চয়ই আমাদের ভাবি ফোন করেছিল। তুহিন জারার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, তোমার ভাবি ফোন করেছিল। আসলে তোমার ভাবি আমাকে অনেক ভালোবাসে। আমার কিছু হলে খুব চিন্তা করে। গত রাতে তোমার ভাবিকে নিয়ে ঘুরতে বের হয়ে এই দুর্ঘটনা ঘটে। কাল থেকে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। স্যার, আপনি খুব ভাগ্যবান, এত কেয়ারিং একটা বউ পেয়েছেন। আমি যাকে ভালোবাসি তাকে কোনোদিন বলতেই পারিনি ভালোবাসার কথা। কেন? কারণ আমি যাকে ভালোবাসি সেই মেয়েটার কোনো খোঁজই পাচ্ছি না। আর মেয়েটা খুব ছোট, তাই তাকে বলিনি আমি তাকে ভালোবাসি। ভেবেছিলাম একটা চাকরি পেলে ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। যাকে এসব কথা। স্যার, আপনি অনুমতি দিলে আমার ডেস্কে যেতে পারি। ওকে, যাও। বেস্ট অফ লাক। শান্ত চলে গেল। যারা মাথা নিচু করে এত সময় তুহিন আর শান্তর কথাগুলো শুনল। যারার মনের মাঝে অনুশোচনার ঝড় বইছে। তুহিন যারার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি হলো ডিভোর্সি মিস জারা রহমান? কোথায় হারিয়ে গেছেন? না স্যার, আমি ঠিক আছি, কোথাও হারিয়ে যায়নি। বলুন স্যার, আমাকে ঠিক কি কাজ করতে হবে? তুমি আমার জন্য কফি বানাবে, ফাইলপত্র গুছিয়ে রাখবে, প্রতিদিন আমার কেবিন ঝাড় দিবে। আপাতত এইগুলো করো, পরে বলবো আর কি কি করবে। তুহিনের কথা শুনে যারার মনটা খুব খারাপ হয়ে গেল। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই সমস্ত কাজ করতে হবে ভেবে, তবুও কিছু করার নেই, কাজটা যারাকে করতেই হবে। আমাদের সমাজে ডিভোর্সি মেয়েরা অবহেলিত। বাবার বাড়িতে ফিরে আসার পর যারাকে প্রতিনিয়ত কথা শুনতে হয়। যারার বাবা মাও যারাকে ভালো চোখে দেখে না, তাই যারা নিজের দায়িত্ব নিজে নেওয়ার জন্য চাকরি করবে বলে ঠিক করে। অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু যখন শুনে যারা ডিভোর্সি তখনই রিজেক্ট হয়। শেষে তুহিন তালুকদার কোম্পানিতে চাকরিটা মিলে যায়। ঠিক আছে স্যার, আপনার সমস্ত কাজ আমি করব, আমার কোনো অসুবিধা হবে না। এখন কি করব স্যার? আজ তোমাকে কিছুই করতে হবে না, যাও গিয়ে সবার সাথে পরিচিত হও। কাল 8টার আগে অফিসে এসে আমার কেবিন ভালো করে পরিষ্কার করে রাখবে। কফি বানাতে পারো তো? জি স্যার, পারি। আমি কি অফিসে থাকাকালীন কয়েক কাপ কফি খাই? কাল থেকে আমার জন্য কফি তুমি বানাবে। ঠিক আছে স্যার, একটা কথা বলবো? শিওর। আপনার বইয়ের নামটা কি জানতে পারি? সেটা জেনে তুমি কি করবে? আমার সংসারের ঝামেলা বাঁধাবে? ছি ছি স্যার, এসব আপনি কি বলছেন? আমি সংসার করতে পারিনি বলে অন্য কেউ সংসার করতে দেব না, এতটা খারাপ আমি নই। আসলে কৌতূহল হলেও তাই জানতে চেয়েছি। সরি স্যার, আর কখনো ব্যক্তিগত প্রশ্ন করব না। হ্যাঁ, সেটাই মঙ্গল। তুমি যেই টাইপের মেয়ে, তোমাকে কোনো বিশ্বাস নেই। তুমি যা খুশি তাই করতে পারো। এবার আসতে পারো, আমি এখন কাজ করব। তুহিন তালুকদার লাঞ্চ টাইমে বাসায় আসলো। সে প্রচণ্ড পরিমাণে রেগে আছে নুরানার উপর। অফিস টাইমে ফোন করাতে রাগ হয়েছে। নুরানাকে বারবার ডাকতে লাগলো, নুরানা, নুরানা কোথায় তুমি? এই মুহূর্তে আমার সামনে আসো, তোমার সাথে আমার কথা আছে। তুহিনের বাজখাই ডাকে নুরানা অন্তরাত্মা কেঁপে উঠল। নুরানা ভয়ে ভয়ে এসে তুহিনের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর মনে মনে বলছে, হায় আল্লাহ, আমি আবার কি করলাম?
এই লোকটার কখন কি হয় একমাত্র আল্লাহই জানে। আল্লাহ, তুমি আমাকে আজকের মতো বাঁচিয়ে নাও। আমি অফিসে থাকাকালীন তুমি আমাকে ফোন কেন করো? সমস্যা কি তোমার? নুরানা তুহিনের ধমক শুনে চমকে উঠল। নুরানা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো জবাব দিচ্ছে না। জবাব না দেওয়াতে তুহিনের আরো রাগ হচ্ছে। তুহিন আবারও একটা ধমক দিল। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমার কথা কি তোমার কান পর্যন্ত যায় না? আরো জোরে বলবো? না মানে স্যার, আপনার হাতটা কাটা তো, তাই চিন্তা হচ্ছিল। শ্যাট আপ। তোমাকে না বলছে আমার জন্য কোনো চিন্তা তুমি করবে না, তবু তুমি কেন আমাকে টেনশন করো? আমি কি হই তোমার? আমি বলে দিচ্ছি, তুমি আমার কেউ হও না। সুতরাং আমাকে নিয়ে একটু বেশি ভাবা বন্ধ করো। তুই যখন আমাকে ফোন করো তখন আমার অফিস স্টাফ আমার সামনে থাকে, তোমাকে ঘিরে আমার অনেক মিথ্যা বলতে হয়। সরি স্যার, আর কখনো আপনাকে ফোন করব না। চলুন আপনাকে খেতে দেই। আর একটা কথা, আমি আর বাসায় লাঞ্চ করতে আসবো না। সেটা আপনার মর্জি, বাড়ি আপনার। আপনি খেতে আসবেন কি আসবেন না সেই কৈফিয়ত আমাকে দিতে হবে না। আমি হলাম আপনার জীবনের উটকো ঝামেলা। আপনার বাড়িতে জোর করে থাকছি। অর্কিড যেমন বড় গাছের জোর করে আশ্রয় নেয়, আমিও ঠিক সেটাই করেছি। আমি আর বেশি দিন আপনার বাড়িতে থাকবো না। আমাকে কয়েকটা দিন সময় দিন, তারপর চলে যাব। তুহিনের মাথা এমনিতেই গরম হয়ে আছে। নুরানের কথা শুনে 16 করা পূর্ণ হলো। মনে হচ্ছে তুহিনের চোখ দিয়ে লাল আভা বের হচ্ছে। তুহিন নুরানের কাছে গিয়ে 2 বাহু চেপে ধরে বলল, কি বললে তুমি? চলে যাবে এই বাড়ি ছেড়ে? ওকে যাও, তবে যাওয়ার আগে আমার 10 লক্ষ টাকা দিয়ে তারপর যাবে। আপনাকে আমাকে আপনার বাড়ি ছেড়ে দিতে দেবেন না, আবার অপমানও করবেন। কিন্তু কেন? আপনি ঠিক কি চান স্পষ্ট করে বলুন। আমি কি চাই শুনবে তুমি? হ্যাঁ, আমি শুনতে চাই। আমি চাই প্রতিষ্ঠিত হও, নিজের দায়িত্ব নিজে নাও। অন্যের দয়ায় বেঁচে থাকতে ইচ্ছে করে তোমার? মনের মাঝে কি একটু জেদ চাপে না চাচিকে একটা উচিত শিক্ষা দেওয়া? আসলে তোমরা অধিকাংশ মেয়ে মানুষ অন্যের দয়ায় থাকতে থাকতে নিজের যে একটা আত্মসম্মান আছে সেটাই ভুলে যাও নিজের অস্তিত্ব। স্যার, এখন আমাকে কি করতে হবে? তুমি শুধু লেখাপড়া করো, ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকানোর তোমার প্রয়োজন নেই। তুমি শুধু ভার্সিটিতে চান্স পাও, বাকি দায়িত্ব আমার। আমি প্রতিষ্ঠিত হলে আপনার স্বার্থ কি? কেন করবেন আপনি আমার জন্য এত কিছু? কারণ তোমার মাঝে আমার অতীত দেখতে পাই। আমিও তোমার মতো অসহায় ছিলাম, তবে আমার পাশে আমার বাবা ছিল। আমাদের দুজনকে গ্রাস করেছিল দারিদ্রতায়। আজ আমি কোটি কোটি টাকার মালিক। আমাকে বহু কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে। আমি হলাম পুরুষ মানুষ, তাই আমি সমাজে লালসার শিকার হইনি। কিন্তু তুমি মেয়ে মানুষ, তোমার পথটা আরও বেশি কঠিন। তাই বলছি, তুমি আমার কাছে থাকলে সমাজের লালসার শিকার হবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে খুব সহজে। এই সুযোগটা হাতছাড়া করো না। আমাকে করুণা করছেন? তোকে বুঝিয়ে কোনো লাভ নেই। তুই যা আমার চোখের সামনে থেকে, আর যা খুশি তাই কর। বেয়াদব, মাথা মোটা, গাম্বার। তুহিন তালুকদার নুরানাকে ছেড়ে দিয়ে আবার হন হন করে বাড়ি থেকে বের হতে লাগলো। নুরানা দৌড়ে গিয়ে তুহিনের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, স্যার প্লিজ যাবেন না, লাঞ্চ করে যান। আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি যা বলবেন তাই করব। শেষবারের মতো ক্ষমা করুন আমাকে। পা ছাড় আমার। তুই আমার কোনো কথাই শুনবি না, সেটা আমি বুঝে গেছি। থাক তুই আমার কাজের মেয়ে হয়ে। আজ থেকে তোকে আমি কাজের মেয়ের মতো ট্রিট করব। ছেড়ে দে আমাকে, খাবো না আমি, ক্ষুধা নেই আমার। নুরানা আর কোনো কথা না বলে তুহিনের পা ছেড়ে দিল। নুরানা উঠে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে এক পলক তুহিনের দিকে তাকিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, সরি নোরানা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কিন্তু তুমি আমাকে বাধ্য করো খারাপ ব্যবহার করতে। আমি বুঝে গেছি তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমি আমার মাথায় চড়ে নাচবে, লেখাপড়া একদমই করবে না। তাই আজ থেকে আমি তোমার সাথে খারাপ ব্যবহারই করব। তাতেই তোমার মঙ্গল হবে। আমি না হয় তোমার কাছে খারাপ মানুষ হয়েই থাকবো। লাঞ্চ না করে চলে আসলাম আবার অফিসে। নিজের কেবিনে বসে আছি, মনটা খুব খারাপ হয়ে আছে। নুরানার সাথে খারাপ ব্যবহার করেছি তাই। অন্যদিকে পেটেও প্রচণ্ড ক্ষুধা। আমি জানি নুরানাও না খেয়ে বসে থাকবে। পিচ্চি মেয়ে আবেগের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখে। ওর বয়সটা এখন আবেগের বয়স। ওকে প্রশ্রয় দেওয়া একদমই চলবে না। আমি চিন্তার জগৎ থেকে ফিরে আসলাম। দরজায় কয়েকটা টোকার শব্দ শুনে ভিতরে আসুন দরজা ঠেলে শান্ত প্রবেশ করলো। স্যার, একটা কথা ছিল। বলো। এই ফাইলটা আমি ঠিক বুঝতে পারছি না, এখানে হিসেবে বেশ গরমিল আছে, আপনি একটু চেক করুন। দেখে আমার কাছে দাও। তুমি বসো। আমি ফাইলটা চেক করতে লাগলাম।
ফাইলে অনেকটা গরমিল আছে। এতদিন এই গরমিল আমার চোখে পড়লো না কেন? এই গরমিল সম্পর্কে ড্যামেজার নিশ্চয়ই জানে। শালা ড্যামেজার, আজ তোর খবর আছে। শান্ত, যাও গিয়ে ড্যামেজারকে ডেকে নিয়ে আসো। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু ড্যামেজার আবার কে স্যার? ও তোমাদের নিয়ে আর পারছি না। ড্যামেজার মানে ম্যানেজার। যাও তুমি ম্যানেজারকে ডেকে নিয়ে আসো। সরি স্যার, আমি জানতাম না আপনি ম্যানেজারকে ড্যামেজার ডাকেন।